যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে বসে আজকে আমাদের ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকে ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো। আমি আপনার হোস্ট শোয়েব আহমেদ, নিউ ইয়র্ক থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলাপ করব বাংলাদেশের যেই লক্ষ লক্ষ এবং কোটি কোটি বাংলাদেশিরা বিদেশে থাকেন, মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে থাকেন। তারা বাংলাদেশ বিনির্মাণে কি ভূমিকা পালন করতে পারেন, একই সাথে বাংলাদেশের যে নির্বাচন সংস্কার কমিশন হয়েছে তাদের কার্যক্রম কি, বাংলাদেশের প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে সুপারিশগুলো কি, এই সংক্রান্ত একটি নানা বিষয় নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানে আলোকপাত করব। আমাদের সাথে আলোচনার জন্য আছেন ব্যারিস্টার নাজির আহমেদ, ফর্মার কাউন্সিলর অ্যান্ড ডেপুটি স্পিকার ফর 3 consecutive term, লন্ডন বরো অফ নিউ হ্যাম। আমাদের সাথে আরো আছেন নাসার আমিন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধানের একান্ত সচিব এবং সুজনের জন্য নাগরিকের কেন্দ্রীয় সহ সমন্বয়কারী। আপনাদের সবাইকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। জি, ধন্যবাদ। প্রথমেই ব্যারিস্টার নাজির আহমেদ, আপনার কাছে একটু চলে যাচ্ছি। অতি সম্প্রতি বাংলাদেশে যে পাওয়ার অফ অ্যাটর্নির একটি দীর্ঘদিনের সমস্যা ছিল, প্রবাসীরা তাদের দেশে জায়গা জমি সহ অন্যান্য সংক্রান্ত কাজে পাওয়ার অফ অ্যাটর্নির ব্যাপারে একটি জটিলতার সম্মুখীন হতেন, সেটি সুরাহা হয়েছে বাংলাদেশ সরকারের মাধ্যমে। এই ব্যাপারটিকে আমাদেরকে একটু ক্লিয়ার করবেন, কি সমস্যা ছিল, কি সুবিধা হয়েছে এবং সেখানে আপনি এবং আপনার টিম কি ধরনের ভূমিকা পালন করেছেন? আপনাকে অশেষ ধন্যবাদ সুহেল সাহেব। আপনার মাধ্যমে সম্মানিত দর্শক যারা আছেন তাদেরকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার গেস্ট নেসার আমিন সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, পতিত সরকার অ্যারাউন্ড 3 years ago, 3 বছর আগে একটা ড্রাকোনিয়ান মেজার্স পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে নিয়ে আসছিল যে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট লাগবে টু বি এবল টু গিভ পাওয়ার অফ অ্যাটর্নি। এতে প্রবাসীরা, বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি প্রবাসীরা দারুণ বিপাকে পড়ে গেছিলেন। তখন 5 বছরের জন্য পাসপোর্ট দেওয়া হতো, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে পুলিশ ভেরিফিকেশন সহ প্রায় 5, 6, 8 মাস লেগে যেত। বাই দ্য টাইম পাসপোর্ট পেলেন, 2-3 বছর পরে আবার এক্সপায়ার্ড হয়ে গেল। এবং অনেকে আছে যে হাই কমিশনে গিয়ে ফিজিক্যালি হাতের চাপ দিয়ে ওইটা দেওয়াও সম্ভব ছিল না, যার কারণে প্রচন্ড বিপাকে জটিলতায় পড়ে গিয়েছিলেন লক্ষ লক্ষ প্রবাসীরা। এ নিয়ে কমিউনিটিতে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ক্যাম্পেইন, আন্দোলন, মিটিং, টক শো হয়েছে। আমি নিজে পার্সোনালি বাংলাদেশের একটা প্রভাবশালী জাতীয় দৈনিকে লেখালেখি করেছি, প্রায় 15টা টক শোতে অ্যাটেন্ড করেছি। এরপরে বাংলাদেশে একটা প্রেস কনফারেন্স করেছি। তো কোনো কিছুতে কিছু হচ্ছিল না। যাই হোক, পরবর্তীতে এবার যখন আমি বাংলাদেশ সফর করে আসার আগে 5ই ডিসেম্বর প্রধান উপদেষ্টার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। এই উপলক্ষে আমি 4 ডিসেম্বর দেশে যাই। এরপরে আরো অন্যান্য বিভিন্ন বিদগ্ধ ব্যক্তিত্বদের সাথে সাক্ষাৎ হয়েছে। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ার, হেড, সংবিধান সংস্কার কমিশনের হেড সহ আরো অনেক গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তিত্বদের সাথে দেখা হয়েছে। তো লাস্টে আসার আগে আইন, প্রবাসী কল্যাণ এবং সংসদ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল সাহেবের সাথে আমি এবং প্রখ্যাত সাংবাদিক অলিউল্লাহ নুমান সাহেব দেখা করি, শুধুমাত্র এবং কেবলমাত্র পাওয়ার অফ ইস্যু ব্যাপারটা নিয়ে। ওনাকে আমরা কনভিন্স করার চেষ্টা করি যে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য ভ্যালিড বাংলাদেশি পাসপোর্টের থাকার কি যৌক্তিকতা আছে। পৃথিবীর মধ্যে সেই ধরনের আজগুবি নিয়ম নেই। পাওয়ার অফ অ্যাটর্নি তো আপনার ট্রাভেল ডকুমেন্ট না যে এক দেশে আর দেশে যেতে আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে। তো উনি মনোযোগ সহকারে শুনেন, মোটামুটি উনি কনভিন্স হয়ে বলছেন, ঠিক আছে, এটা আমি করব। আপনারা কি চান একটা লিখিত আকারে এবং নির্দেশনা বা প্রজ্ঞাপনের একটা খসড়া আমাকে দেন। আমরা বললাম, ঠিক আছে, আমরা অচিরেই পাঠিয়ে দেব। তো আমরা আশান্বিত ছিলাম, কিন্তু একটু সন্দেহ ছিল যে বাংলাদেশের মন্ত্রী, মিনিস্টার বা পলিটিক্যাল লিডার, নেতা-নেত্রীরা অনেক সময় আশ্বাস দেন, কিন্তু ওইটা কার্যকর তেমন করতে চান না। তো কতটুকু করবেন আমরা একটু দ্বিধাতে ছিলাম। যাই হোক, আমি 21 জানুয়ারি হিথ্রোতে যখন নেমে যখন মোবাইলটা অন করি, তখন হঠাৎ করে মেসেজ পাইলাম যে আইন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারির মেসেজ যে আই ওয়াজ ইনস্ট্রাক্টেড টু কন্ট্যাক্ট ইউ আর্জেন্টলি, সো কুড ইউ প্লিজ লেট মি নো ওয়েন আই ক্যান টক টু ইউ। তখন লন্ডনে ছিল 8টা, বাংলাদেশের রাত্রে ছিল 2টা। তো আমি সাথে সাথে কল ব্যাক করলাম যে আই গট ইউর মেসেজ ওয়েন আই ওয়াজ অন দ্য স্কাই ফ্লাইং ফ্রম হংকং টু লন্ডন, সো আই উইল কল ইউ ব্যাক টুমরো। তো আমি পরের দিন আলাপ করলাম। উনি বলল যে আসিফ নজরুল স্যার অত্যন্ত গুরুত্ব দিয়ে বলছেন যে আপনার সাথে যোগাযোগ করার জন্য, যে ওইটার একটা খসড়া এবং কি চান আপনারা একটা ব্যাখ্যা দেওয়ার জন্য। ইন দ্য মিন টাইম আসিফ নজরুল সাহেবের পিএস সাংবাদিক অলিউল্লাহ নুমান সাহেবকে জরুরি ভিত্তিতে যোগাযোগ করছেন যে স্যার অত্যন্ত গুরুত্ব দিয়ে কড়া নির্দেশ দিচ্ছেন এইটার,
খসড়া নিয়ে আসার জন্য। যাই হোক, আমরা ২-৩ দিনের ভিতরে একটা সুচিন্তিত খসড়া আমরা পাঠিয়েছি গত ফ্রাইডের আগের ফ্রাইডে। তো সবচেয়ে আশার কথা, গত বৃহস্পতিবারে উনারা সার্কুলার জারি করে বিদেশে অবস্থানরত সব মিশনকে জানিয়ে দিয়েছেন যে এখন ভ্যালিড, শুধু ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট না, ৭ ধরনের ডকুমেন্টের যেকোনো একটা হলে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়া যাবে। এই ৭টি ডকুমেন্ট কি, কি? বাংলাদেশি ভ্যালিড পাসপোর্ট অথবা এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, হাতের লেখা অথবা মেশিন রিডেবল, এনআইডি কার্ড, এরপরে ফরেন পাসপোর্ট নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প অথবা জন্ম নিবন্ধনপত্র, এডুকেশনাল সার্টিফিকেট অথবা যে কোনো ডকুমেন্টে বাংলাদেশি নাগরিকত্ব জ্ঞাত হওয়া যায় এমন সরকারি দলিল। জি। এই ৭টা মানে একেবারে সহজ করে দেওয়া হয়েছে এবং দীর্ঘদিনের প্রবাসীদের দাবি দেওয়া আন্দোলনের এটা ফসল বলা যায় এবং আমি নিজেকে এর সাথে জড়িত হতে পেরে এবং এইটাতে ভূমিকা রাখতে পেরে আসলে খুব ভালো লেগেছে আরকি। তো ওইটা ছিল মোটামুটি সংক্ষেপে তার বাস্তবায়ন আরকি এবং আজকের এই সুযোগে আমি প্রফেসর ডক্টর আসিফ নজরুল সাহেবকে এবং তার পিএস এবং ডেপুটি সেক্রেটারি সহ তার পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। সাথে, সাথে জানাতে চাই সাংবাদিক অলিউল্লাহ নোমান সাহেব সহ আরো অনেকে এটার জন্য ক্যাম্পেইন করেছেন, আন্দোলন করেছেন, মেমোরেন্ডাম দিয়েছেন, যোগাযোগ করেছেন অফিসিয়ালি, পাবলিকলি এবং প্রাইভেটলি। তাদের সবাইকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা। জি। আরেকটা জিনিস আপনার কাছ থেকে একটু জেনে নেই এই সুযোগে। সেটি হচ্ছে এখন এই পাওয়ার অফ অ্যাটর্নিটি দিয়ে এটি তো শুধু আর ইউকে এর বাংলাদেশীরা না, এটা সারা বিশ্বের যারা বাংলাদেশীরা আছেন বিভিন্ন দেশে এক্সপাট্রিয়েট, তারা সবাই এই পাওয়ার অফ অ্যাটর্নিটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশে যদি কারো জমি বিক্রি করতে হয়, ফর এক্সাম্পল, আই এম জাস্ট টেকিং ইট অ্যাজ অ্যান এক্সাম্পল, তাহলে কি সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিয়েই এই জমি জমা করতে পারবে? নাকি তাকে বাংলাদেশে ফিজিক্যালি ফ্লাই করে গিয়ে দেন এই জমি জমা সংক্রান্ত কাজগুলো করতে? পাওয়ার অফ অ্যাটর্নির মানে মেইন থিমটাই তো হচ্ছে যে আপনি যেতে পারছেন না, আপনার মনোনীত কোনো ব্যক্তিকে আপনি পাওয়ার দিবেন। তো পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার পরে আপনাকে যেতে হবে কেন? সুতরাং জি, পাওয়ার অফ অ্যাটর্নি যদি ভ্যালিডলি দেয়া হয়, সম্পাদন হয়, তাহলে যে দিচ্ছেন উনাকে যেতে হবে না। আর এই চেঞ্জের আগে কিন্তু একটা ইউনিফাইড সিস্টেম ছিল না। বিভিন্ন দেশে দেখা গেছে বিভিন্ন প্র্যাকটিস অনুসরণ করা হতো আরকি। জি, বিশেষ করে অ্যা অজ্ঞাত কারণে ব্রিটেনের জন্য একটা দারুণ এবং রোবাস্ট এবং ড্রাকোনিয়ান মেজার্স নেয়া হয়েছিল এক বা একাধিক ব্যক্তিরকে উদ্দেশ্য করে। যাই হোক, এখন যে সার্কুলার দেয়া হয়েছে, এই সার্কুলার মাধ্যমে মোটামুটি একটা ইউনিফাইড সিস্টেম চলে আসছে। পৃথিবীর যেখানেই থাকুন, প্রবাসী বাংলাদেশীরা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চাইলে বা করতে চাইলে, সম্পাদন করতে চাইলে এই ঘোষিত ৭ টি ডকুমেন্টের যেকোনো একটি দিলে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। জি। এটা খুব ভালো সুন্দর জিনিস এবং অনেক সহজ হয়েছে। অনেক প্রবাসীদের এইটা উপকারে আসবে আরকি। জি, আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ। আপনি এই উদ্যোগটি নিয়ে সম্পাদন করা পর্যন্ত। এই প্রসঙ্গে আরেকটি বিষয় ব্যারিস্টার নাজির আহমেদ আপনার কাছে আমি একটু জেনে নিই। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কনসুলেট এবং এম্বাসি গুলো আছে বহির্বিশ্বে, তারা পাসপোর্ট নবায়ন করে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু বাংলাদেশীরা এখনো আম আম আ জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি কার্ডের কোনো সেবা পান না। স্পেশালি এনআইডির কোনো সেবা পান না। সেটির জন্য তাদের আবার সেই বাংলাদেশেই আসতে হয় বা যোগাযোগ করতে হয়। এই বিষয়টা নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, পাওয়ার অফ অ্যাটর্নির সাথে এইটা মানে সম্পর্কিত না। কিন্তু এগুলো দাবি-দাওয়ার অন্তর্ভুক্ত এবং বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি এবং গ্রুপ কিন্তু ক্যাম্পেইন করেছে এবং আমি মনে করি সরকারও আন্তরিক। এবার যখন আমি একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেছি, তারাও মানে ওইটা চেষ্টা করছেন বিদেশ থেকে কিভাবে এনআইডি কার্ড ইস্যু করা যায়। এইটার প্র্যাকটিক্যাল লজিস্টিক সাপোর্ট সহ বিভিন্ন বিষয় তারা একটু এক্সপ্লোর করতেছেন আরকি এবং এটা করলে খুব ভালো। কারণ দেশে প্রবাসীরা অনেক সময় খুব সংক্ষিপ্ত সময়ের জন্য যান, অনেক সময় সম্ভব হয়ে উঠে না। তো বিদেশ থেকে যদি এটা করা যায় এবং করতে দিতে না পারার কোনো কারণ দেখছি না। কারণ বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করতে যে বা প্রসিজারটা ফলো করা হয় অ্যা এবং এই প্রসিজার ফলোর মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া হয়, এটাই তো আপনার এনআইডি কার্ডের জন্য যথেষ্ট। জি, ফিঙ্গারপ্রিন্ট দেয়া হয়, পুলিশ ভেরিফিকেশন লাগে এবং গোয়েন্দা ক্লিয়ারেন্স লাগে এবং অনেক তথ্য-উপাত্ত ফর্মে দেয়া হয়। তো এগুলা যাচাই-বাছাই করেই তো একজনকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়। সুতরাং সাথে, সাথে এনআইডি কার্ড দিয়ে দিলেই হলো। জি, 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 সুতরাং আমার আপনি মনে হয় যে চেষ্টা করলে আমরা বিভিন্ন লেভেলে বোঝানোর চেষ্টা করেছি। দেখেন, পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক সময় অনেক সমস্যার সমাধান করতে চান না। কারণ তাদের পলিটিক্যাল কমিটমেন্ট, ব্যাগেজ সহ অনেক কিছু থাকে। আপনারা তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। আপনারা হচ্ছেন নিরপেক্ষ, আপনারা নির্দলীয় অথবা
কি বলে ইন্টারিম গভর্নমেন্ট, আপনাকে কাকে খুশি করতে হবে না। আর এই প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের ইকোনমিক লাইফলাইন। সুতরাং তাদের ব্যাপারে আপনাদের যে সিদ্ধান্ত নেবেন, কারণ অনেক সময় পলিটিক্যাল গভর্নমেন্ট বিভিন্ন লিমিটেশনের কারণে আমরা দেখেছি তো অতীতে অনেক, আমি তো বিলেতে প্রায় 36 ইয়ার্স হয়ে গেল এবং বিভিন্ন সরকারের সময় দেখেছি যে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। অনেক দাবি দাওয়া বলা হয়, আশ্বাসও দেন, ফুলের তুলোও নেন, কিন্তু ঢাকায় গিয়ে ভুলে যান। কিন্তু আমরা বলার চেষ্টা করছি যে আপনারা করেন কিছু ডিসাইসিভ অ্যাকশন নেন, দেখবেন যে প্রবাসীরা কিভাবে আপনাদের প্রতি সন্তুষ্ট হয় এবং বাংলাদেশ বিনির্মাণে তারা কিভাবে আগ্রহী হয়ে ওঠে। জি, আমরা এই প্রসঙ্গে আসবো আবার। বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের কি ভূমিকা থাকতে পারে আপনার কাছে? এর মধ্যে আমি একটু জনাব নাসার আমিন আপনার কাছে চলে যাচ্ছি। আপনাকে একটু আনমিউট করতে হবে প্রথমে। আম, আপনি তো বাংলাদেশ নির্বাচন সংস্কার কমিশনে কাজ করছেন। আপনি কি আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন, আমাদের প্রবাসীরা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, যে বাংলাদেশের নির্বাচন সংস্কার কমিশনের কাজের পরিধিটা কি? তারা বেসিক্যালি কি করতে চায়? আমরা জানি তারা একটি সুপারিশ পেশ করেছে, কিন্তু তাদের কাজের পরিধিটা কি এবং কেন এই সংস্কার কমিশনটা দরকারি হয়ে ওঠে? আহ, ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আপনারা জানেন যে বিগত 3টা নির্বাচন যেখানে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি, নানান অনেকটাই বলা যায় 3টা নির্বাচনই একতরফা ইলেকশন ছিল। কোনোটা আমরা জানি যে 14তে 153 আসনে সেখানে কোনো ভোট হয়নি। 18তে সবগুলো দল অংশ নিল, কিন্তু সেখানে কি বলে লেভেল প্লেইং ছিল না, এবং যেটাকে তারপর আমরা দেখলাম যে রাতের ভোট এবং ফলাফল একতরফা। তারপর 24-এ একটা আমির ইলেকশন হলো। তো তার মানে 2011 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, তার প্রেক্ষিতে আমাদের নির্বাচনী ব্যবস্থা আসলে ভেঙে পড়লো। তো একটা বাংলাদেশ রাষ্ট্র, আমাদের যে নৈতিক ভিত্তি সেটা ছিল 70 ইলেকশন, অর্থাৎ একটা ইলেকশনের মধ্য দিয়ে পরবর্তীতে একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা যে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা স্বপ্ন দেখলাম, যে রাষ্ট্রের সূচনা হলো একটা ইলেকশন দিয়ে। সেখানে আমরা দেখতে পেলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রেক্ষাপটে তারপরে 3টা ইলেকশন হলো, 3টাতেই জনগণের ভোটাধিকার মানে ভোট দেওয়ার কোনো সুযোগ থাকলো না দৃশ্যত। এবং সেগুলো কোনো আহ, নির্বাচনের যে সংজ্ঞা কিংবা বৈশিষ্ট্য সেগুলো আমরা দেখলাম না। কারণ নির্বাচন মানে হচ্ছে বিশ্বাসযোগ্য বিকল্প থাকা, অর্থাৎ যাতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে। আর আমাদের সংবিধানে বলা হচ্ছে যে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হবে। তো এরকম একটা প্রেক্ষাপটে আমরা যখন 5 আগস্টে এই যে গণ অভ্যুত্থান হলো, সবাই কিন্তু আগে থেকে বলছিল যে আপনারা কি 7 জানুয়ারি একটা ফেয়ার ইলেকশন চান, নাকি এই সরকারের পতন চান। তখন সবাই বলছিল যে যদি পতন না হয় তাহলে তো সুষ্ঠু ইলেকশন হবে না। তো যখন পতন হলো, তখন সবাই একই সঙ্গে ধরে নিচ্ছিল যে যাতে ওই ব্যবস্থা কিংবা যে ব্যবস্থার অধীনে একতরফা ইলেকশন হয় সেটা বাংলাদেশে আর না ফিরে না আসে, কিংবা ফ্যাসিবাদী শাসন যাতে ফিরে না আসে, সেজন্য কতগুলো সংস্কার দরকার। তো ওই চিন্তা থেকেই, এবং সেটা যেহেতু একটা গণ অভ্যুত্থান হলো, তার প্রেক্ষিতে একটা সংস্কার দাবি উঠলো, এবং সেটাই সরকার সেই স্পিরিটে ধারণ করলো, এই অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। তা আমরা দেখলাম যে প্রথমে 5টা কিংবা 6টা কমিশন হলো, এবং তার পরবর্তী আরো 5টা, সব মিল সম্ভবত 11টা কমিশন হলো। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কমিশন হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। একটা হচ্ছে যে বিগত আমাদের যে অভিজ্ঞতা, যে নির্বাচনী ব্যবস্থা অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রেক্ষিতে যে বিগত 3টা প্রহসনের নির্বাচন হলো, এটা একটা অভিজ্ঞতা। আরেকটা হচ্ছে আমাদের অনেকগুলো আইন কানুন কিংবা বিধি যেগুলো দিয়ে নির্বাচন হয়, তো সেগুলো অনেকগুলো যোগ্য ছিল না, কিংবা সেগুলো সংস্কার দরকার দরকার ছিল অনেকগুলো ক্ষেত্রে, আচরণ বিধি কিংবা অনেক ক্ষেত্রে সীমানা নির্ধারণ। আমাদের আরপিওতে অনেকগুলো অনেকগুলো সমস্যা রয়েছে। তো যে কারণে ওই চিন্তা থেকেই, যে সংস্কারের চিন্তা থেকেই পরবর্তীতে এই কমিশন কাজ শুরু করলো। যদিও সরকার থেকে ঠিক স্পেসিফিক কতগুলো যে কার্যপরিধি সংস্কার কমিশনের সেটা বলে দেওয়া হয়নি, শুধু এটা বলা ছিল যে ভবিষ্যৎ যাতে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেজন্য এই কমিশন একটি প্রতিবেদন আহ, আহ, তৈরি করবে সুপারিশ সহ, এবং সেটি অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তো 3 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হলো। ইন দ্য মিড আমরা যেটা করলাম, আমরা
নির্বাচন সংক্রান্ত যতগুলো আইন কানুন বিধিবিধান সবগুলো কমিশনের যে 8 জন সদস্য, এবং সেখানে আমি যুক্ত ছিলাম। আমি সেখানকার কমিশন প্রধানের পিএস। বাট আমি যেহেতু ইলেকশন নিয়ে আমার কিছু বইপত্র লেখালেখি, তো আমিও অনেক ক্ষেত্রে অবদান রেখেছি। সেগুলো এই যে বিভিন্ন আইন কানুনগুলো রিভিউ কিংবা পরবর্তীতে রিপোর্ট লেখার ক্ষেত্রে কমিশনের সাচিবিক দায়িত্ব পালনের পাশাপাশি। তো আমার যে অভিজ্ঞতা, একটা হচ্ছে আমরা সবগুলো আইন কানুন রিভিউ করলাম, এবং ঢাকায় আমরা 17টা এবং ঢাকার বাইরে আরো 5টা, সব মিলে আমরা 22টা সংলাপ কিংবা মতবিনিময় সভা করলাম, যেগুলোতে নির্বাচন সংস্কারের ব্যাপারে জনগণ কি ভাবছে সেই যাতে প্রতিফলনটা আমাদের রিপোর্টে উঠে আসে, সেজন্য আমরা জনগণের কাছে গিয়ে আমরা সে মতামত নিলাম। জি জি তো এর পাশাপাশি আমরা একটা জনমত জরিপ করেছি বিবিএস এর মাধ্যমে, যে ব্যাপক সেখানে প্রায় 25,000 মানুষ অংশগ্রহণ করেছে সারা দেশে। তো এইভাবে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের কমিশনের সদস্যদের সুচিন্তিত প্রজ্ঞা, মেধা, তাদের অভিজ্ঞতা আর একই সঙ্গে জনগণের মতামত সব মিলিয়ে আমরা একটা কমিশনের একটা চূড়ান্ত রিপোর্ট আমরা গত 15 ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টার 15 জানুয়ারি আমরা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছি। এখন শেষ সময়ে আমাদের যেটাকে বলে ফাইনাল করার জন্য আমরা কিছু ফাইন টিউনিং কিংবা রিভাইজ করছি আর কি। তো সেখানে জি অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে একটা বড় কতগুলো জায়গা সংস্কারের, তার মধ্যে একটা হচ্ছে প্রবাসীদের জি আমি আমি ভোটাধিকার ওই কিভাবে ওই ওই নিশ্চিত প্রসঙ্গে করা যায় আপনার সে কাছে বিষয়ে। ওই প্রসঙ্গে আপনার কাছে যাচ্ছি আর কি। আপনারা যেই রিপোর্টটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন, সেখান থেকে আপনি কি আমাদেরকে কি কিছু পয়েন্ট বলবেন যে কোন সংস্কারগুলোকে আপনারা এমফাসাইজ করছেন? আমরা মোটা দাগে 13 থেকে সম্ভবত মোটা দাগে 16 কিংবা 17টা টপিকে আমরা সুপারিশ করেছি। যেমন নির্বাচন কমিশন, তারপরে জাতীয় সংসদের নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ, তারপর হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার, সীমানা নির্ধারণ, তারপরে হচ্ছে বিনা কন্টেস্টে যে বিজয়ী না হওয়া কিংবা না ভোট, স্থানীয় সরকারি ইলেকশন গুলো কিভাবে হতে পারে, এবং অনলাইন ভোটিং হলে সেটা কিভাবে হতে পারে, নানান এরকম প্রত্যেকটা বিষয়ে আমরা কতগুলো সুপারিশ দিয়েছি। সেই সুপারিশগুলো সম্ভবত 220 কিংবা 230টা সুপারিশ সেখানে। তো সেই সুপারিশগুলো জনগণের জন্য আমরা আমাদের ওয়েবসাইটে ওপেন করেছি, বাট চূড়ান্ত প্রতিবেদন হয়তো আমরা এখনো ওপেন করিনি সবার এটা জন্য। এটা সেটা চূড়ান্ত সরকার সম্পত্তি, সরকার প্রতিবেদন। যাদের সঙ্গে শেয়ার করবে। তো সুপারিশগুলোর জি মধ্যে কতগুলো বিষয় রয়েছে যেমন গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যেমন সীমানা নির্ধারণের ক্ষেত্রে আমরা বলেছি একটা যাতে স্বতন্ত্র কমিশন হয়, তারপর না ভোট যাতে আবার পুনঃপ্রবর্তন হয়, তারপরে সংসদে যাতে উচ্চ কক্ষ হয় এবং সেখানে আনুপাতিক পদ্ধতিতে যাতে সেটা বন্টন হয়, তারপরে ডেপুটি স্পিকার যাতে বিরোধী দল থেকে দেওয়া হয়, এবং রাষ্ট্রপতি যাতে দল নিরপেক্ষ এবং সুনাম সম্পন্ন ব্যক্তি হন, এবং প্রবাসীদের ভোটাধিকার কিভাবে নিশ্চিত করা যায় সেক্ষেত্রে আমরা প্রযুক্তি নির্ভর এক ধরনের ব্যবস্থার কথা বলেছি। তো সেখানে জি দুটো অ্যাপ থাকবে, অ্যাপের মাধ্যমে কিভাবে কি করা যায় এবং কিভাবে তারা ভোটার তালিকায় যুক্ত হবেন। তো এরকম নানান বিষয় আমাদের বিভিন্ন ধরনের সুপারিশ রয়েছে। এবং নির্বাচন জি পর্যবেক্ষণ কিংবা গণমাধ্যম, তাদের জন্য সোশ্যাল মিডিয়া একটা বড় ইস্যু এখন। তাদের জন্য আমরা একটা নীতিমালা তৈরি করে দিয়েছি, এবং একই জি সঙ্গে কতগুলো আইন যেগুলো আমরা মনে করেছি সেগুলো সংশোধন হওয়া দরকার নির্বাচন সংক্রান্ত, সেই আইনগুলো আমরা রিভাইজ করে আমরা অ্যানেক্স অর্থাৎ পরিশিষ্টে আমরা যুক্ত করে দিয়েছি যে এই ক্ষেত্রে এই আইনে এই পরিবর্তন আনা দরকার, যেমন আরপিও কিংবা জি। সীমানা নির্ধারণ, আরো কতগুলো আইনে। আপনারা কি সংখ্যানুপাতিক আসন বন্টনের কোনো সুপারিশ করেছেন? আমরা নিম্নকক্ষে এখন যে সংসদ, জাতীয় সংসদ, সেক্ষেত্রে আমরা নানান আমরা আমাদের রিপোর্টে বিস্তারিত উল্লেখ করেছি সংখ্যানুপাতিক পদ্ধতির ভালো দিক এবং নেতিবাচক দিক। কিন্তু চূড়ান্ত যে সুপারিশ সেখানে আমরা এটি সরকারের হাতে আমরা ছেড়ে দিয়েছি। আমরা নিজেরা কোনো সুপারিশ করিনি সংখ্যানুপাতিকের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি সংসদে উচ্চকক্ষ হয় সেক্ষেত্রে অবশ্যই সংবিধান সংশোধন করা লাগবে। মানে সেক্ষেত্রে আমরা সংখ্যানুপাতিক বলেছি এই সেক্ষেত্রে আমরা ব্যবস্থাটা বলেছি যে আপনাদের উচ্চকক্ষের আপনাদের জন্য সংখ্যানুপাতিক হতে পারে। যে আপনাদের যে সুপারিশটা সংখ্যানুপাতিক আসন বন্টনের ব্যাপারে, এটা কিভাবে কাজ করবে? মানে একটু খুলে বলবেন আমাদেরকে, যারা আমাদের দর্শকরা এই বিষয়টা নতুন তাদের কাছে। এই বিষয়টাতে কিভাবে কাজ করবে? মানে এটা কি একটা দল
সারা দেশে যে পরিমাণ ভোট পাবে, যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ অনুসারে সংসদেও তারা ওই পরিমাণ আসন পাবে না কিভাবে? আপনাদের সুপারিশটা কি ছিল? আমি একটু আগে বললাম যে এটা হচ্ছে এখন যে সংসদ অর্থাৎ নিম্নকক্ষ, আমরা সেখানে সংখ্যানুপাতিক পদ্ধতি অর্থাৎ পিআর সিস্টেম আমরা প্রস্তাব করিনি। যদি সংসদে উচ্চকক্ষ হয় সেক্ষেত্রে আমরা বলেছি সংবিধান সংশোধন করতে হবে, এবং সেক্ষেত্রে হচ্ছে আনুপাতিক পদ্ধতি পিআর সিস্টেম আমরা প্রস্তাব করেছি। এবং সেখানে কতগুলো ভাগ করে দেয়া আছে যে এই মানে যদি উচ্চ কক্ষের 100 কিংবা 50 হয় সেটা কিভাবে বন্টন হবে, এবং সেখানে আমরা বয়স কিংবা তার শিক্ষা, যেমন আমরা শিক্ষাগত যোগ্যতা বলেছি যে কমপক্ষে স্নাতক হতে হবে, হ্যাঁ, গ্রাজুয়েশন থাকতে হবে, এবং বয়স বলেছি আমরা 35 উচ্চ কক্ষের ক্ষেত্রে। কিন্তু নিম্ন কক্ষের ক্ষেত্রে আমরা কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা বয়স যেটা আগে ছিল সেটাই থাকবে। তো উচ্চ কক্ষের ক্ষেত্রে যে আনুপাতিক যে পদ্ধতির কথা আমরা বলেছি সেখানে কতগুলো ব্যাখ্যা দেয়া আছে যে কিভাবে এই পদ্ধতি সেখানে কার্যকর হবে। জি, ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার নাজির আহমেদ, আপনার কাছে আমি একটু আসতে চাই। এই যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের যে সুপারিশ বা যেই আলোচনাটা আমাদের সামনে এসেছে, আম এটা আমেরিকাতে আমি দেখেছি যে এখানে কংগ্রেস আছে এবং সিনেট আছে। ২ টা কক্ষ আছে এখানের পার্লামেন্টে। ব্রিটেনে সম্ভবত আমার জানা মতে সেটা নাই। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এই 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 দ সংসদীয় ব্যবস্থাটা কত কার্যকর বা প্রয়োজনীয়? আপনার ভাষ্য কি? না, ব্রিটেনে নাই এটা কিভাবে বললেন? ব্রিটেনে তো আছে তো। আচ্ছা। আমার জানার ভুল আরকি। আপনি ব্রিটেনে বলেন। হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস। আচ্ছা। জি। তো হাউস অফ লর্ডসকে উচ্চকক্ষ বলা হয় আরকি। এবং হাউস অফ কমন্স ডাইরেক্টলি ইলেক্টেড বাই পিপল। আর উচ্চকক্ষ হচ্ছে নমিনেটেড বাই পলিটিক্যাল পার্টিজ, এবং প্রধানমন্ত্রী সেখানে থাকে এবং বিভিন্ন ক্রাইটেরিয়াতে বিভিন্ন এক্সপার্টদেরকে নেওয়া হয়। সুতরাং ইউকেতে বাইক্যামারেল পার্লামেন্ট। বাংলাদেশে নাই। বাংলাদেশে এটা আনতে হলে ২ টি জিনিস লাগবে। একটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল চেঞ্জেস নিয়ে আসতে হবে কনস্টিটিউশনে। আর আরেকটা হচ্ছে মেইন পলিটিক্যাল পার্টিজ যারা স্টেক হোল্ডার বা যারা আসলে ক্ষমতায় হিউজ মেজরিটি নিয়ে যেতে পারবে, ওই ধরনের দল বা দল সমষ্টি এগ্রি হতে হবে। তো এই ২ টা কন্ডিশন কিন্তু বাংলাদেশে উপস্থিত আছে। অর্থাৎ বিএনপি অ্যা প্রকাশ্যে তারা তাদের ইয়েতে বলেছে যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করার পক্ষে। সুতরাং আমি মনে করি এই সুপারিশটা অতি সহজেই অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমি আমরা বেনিফিটটা কি? আমাদেরকে একটু বলবেন এটার আমি আমি বেনিফিট? আমি আসতেছি, জি। আমি আসতেছি। তো আমরা এবার যেবার বাংলাদেশ সফরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার সাহেব এবং তার টিমের সাথে আমরা বসছিলাম। অত্যন্ত বিদগ্ধ ব্যক্তিত্ব ডক্টর মজুমদার সাহেব, এবং ওখানে গিয়ে আবার সাক্ষাৎ হলো এই কমিশনের মেম্বার এবং স্থানীয় প্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তুফাইল আহমদ সাহেবের সাথে আরকি। তারা খুবই আন্তরিক এবং অত্যন্ত যেটা নেসার সাহেব বলেছেন, তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে তারা সুপারিশমালা দিয়েছেন। আমি মনে করি এই সুপারিশমালা আসলেও গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার। অ্যা ডক্টর ইউনূস সাহেব ১ম এ বোধহয় ৬ টা, এরপরে আরো বাড়িয়ে বোধহয় ১০ টা না ১১ টার সংস্কার কমিশন গঠন করেছেন। আমি ঢাকায় বিভিন্ন টক শোতে বলে আসছি যে একটা সংস্কার কমিশন দরকার ছিল, যে পলিটিক্যাল পার্টিজ রিফর্ম কমিশন। যে প্রত্যেক পলিটিক্যাল পার্টি থেকে প্রতিনিধি নিয়ে তারা প্রস্তাব করবে যে কি সমাধান, মানে সমস্যা আমার কি তারা মনে করেন মানে আরকি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা দেশে গণতন্ত্র তো আনতে পারব না, টিকিয়ে রাখতে পারব না যদি পলিটিক্যাল পার্টি গুলোর মধ্যে গণতন্ত্র না থাকে। স্টেক হোল্ডার, এবং তাদের মধ্যে যদি বিভিন্নভাবে গণতন্ত্র চর্চা না হয়, তারা যদি ওইটা করতে না চান, তাহলে আপনি বাইরে থেকে ইম্পোজ করতে পারবেন না। আর সুপারিশ দিয়েছেন। এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের আগামী মাস, এই মাস থেকেই বোধহয়, মানে মেইন টাস্কটা আসবে যে অংশীজনদের সাথে বসে, তাদের সাথে বসে একটা ঐক্যমতে পৌঁছা এবং আন্ডারটেকিং নেওয়া, যার ভিত্তিতে ইলেকশন হবে। কারণ তাদের পার্টিসিপেশন এবং তাদের ঐক্যমত এবং এগ্রিমেন্ট কনসেন্স ছাড়া তো এগুলো বাস্তবায়ন হবে না। এজন্য তারা ডাউনটিং টাস্ক করেছেন সংস্কার কমিশন যারা ছিলেন, এবং অত্যন্ত স্কিলড, দক্ষ, অভিজ্ঞ লোকদেরকে নিয়ে এই সংস্কার কমিশনগুলা গঠিত হয়েছে। কিন্তু এখন পলিটিক্যাল পার্টিজ যারা নেতৃত্ব দেন, তাদের পালা আরকি। যেটা আপনার প্রশ্ন বলছিলেন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উপকার কি? আমি মনে করি দরকার আছে। কারণ বাংলাদেশের সংসদটা, নেছার সাহেব বলেছেন যে ৩ টা নির্বাচন হয়েছে। বাংলাদেশে বুট কি জিনিস মানুষ ভালো করে দেখে নাই।
এবং ইলেকশন বা ভোটকে একেবারে হাসির পাত্র বা বস্তু মারিয়ে ফেলা হয়েছে। দিনের ভোট রাত্রে, একের ভোট অন্যে, ভোট দেওয়ার দরকার নাই। ভোট আমি আর ডামির ইলেকশন। হ্যাঁ, তো এগুলা তো আসলে মারাত্মক অপরাধ বলে গণ্য হওয়া উচিত। ভোট হচ্ছে একটা মৌলিক আমানত, ফান্ডামেন্টাল রাইটস দিচ্ছেন না। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। তারা ম্যান্ডেট দিয়ে কারা ক্ষমতায় থাকবে বা যাবে তারা নির্ধারণ করবে, তাদের কোনো সুযোগই দিচ্ছেন না। তো এই অবস্থার মধ্য দিয়ে যে সংসদগুলো হয়েছে, সেখানে আপনি কি দেখলেন? টাকাওয়ালা, কালো পয়সার মালিক যারা, ব্যবসায়ী যারা, কারণ এখানে তো মানে মানুষ অল্প পুঁজিতে কিন্তু বিশাল লাভ হয়। এমপি হতে পারলে আপনি শুল্কমুক্ত গাড়ি পাবেন, আপনি উন্নয়ন বাজেট পাবেন। আপনি উন্নয়ন বাজেট এমপিদেরকে কেন দেওয়া হয় আমার এখনো বুঝে আসে না। মানে তারা তো আইন প্রণেতা হওয়ার কথা, তারা উন্নয়নের সাথে কেন জড়িত থাকবে? মেইন ফাংশনটা হচ্ছে তারা আইন প্রণয়ন করবেন। আমি যে ইংল্যান্ডে থাকি, কোনো এমপি একটা পয়সা উন্নয়নের জন্য পান না। উন্নয়নগুলো দেওয়া হয় লোকাল গভর্নমেন্ট দ্বারা। বাংলাদেশে দেখেন আমলারা কিন্তু আরেকটা কাজ করেছেন, যে ইংরেজি ভার্সনে লিখেছেন লোকাল গভর্নমেন্ট, তার বাংলা অনুবাদ করেছেন স্থানীয় প্রশাসন। লোকাল গভর্নমেন্টের বাংলা অনুবাদ স্থানীয় প্রশাসন নয়। যার কারণে উন্নয়ন যেগুলো হওয়া উচিত ছিল, স্থানীয় প্রশাসন, ইউনিয়ন কাউন্সিল, উপজেলা কাউন্সিল, জেলা লোক পরিষদ, প্রশাসন হতে পারে হয়তো, বা লোক প্রশাসন। এগুলা হয় নাই। যার কারণে সমস্যা হয়ে গেছে। না, প্রশাসন যেটা বলে গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার। স্থানীয় সরকার হলে পরে ওই যে ডেমোক্রেসি, পার্টিসিপেশন, ইলেকশনের কথা আসে। তখন আপনি আহ, ওই এটা হচ্ছে অন্য একটা আলাপ, অন্য পরিসরে খোলা যাবে। তো যেটা হচ্ছে যে দেখেন, আহ, উন্নয়নের বাজেটের কোনো ইয়ে নাই। আপনি লন্ডনের ওয়েস্টমিনিস্টার একটা স্টেশন আছে, ওখানে 9টা বা 5টার সময় যান, অনেক এমপির সাথে ট্রেনে আপনি ধাক্কা খাবেন, কারণ তারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যায়। কিন্তু বাংলাদেশ একজন এমপি হয়ে গেলে আর উপায় নাই। তো এবং আমেরিকাতেও জো বাইডেন যখন সিনেটর ছিলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যখন সিনেটর ছিলেন, উনি দেলোয়ার যে স্টেটে ওখানে থাকতেন, ওখান থেকে উনি কিন্তু এই 36 বছরের মতো এই ট্রেনে করেই উনি ওয়াশিংটন ডিসিতে গিয়ে ওনার অধিবেশনগুলোতে ইয়ে করেছেন। তো আমার কথা হচ্ছে, একজন এমপি হতে হলে যদি কোটি কোটি টাকা খরচ করে এবং শত শত কোটি টাকার মালিক হয়ে যায় 1-2 বছরে, তাদের এখানে তো বিনিয়োগের বা রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি। যার কারণে আমরা দেখি যে স্কিল লোকগুলা পার্লামেন্টে আসতে চায় না, অথবা আসেন না, অথবা নমিনেশন দেওয়া হয় না। এখানে কালো টাকার মালিক, ব্যবসায়ী, ওরাই কিন্তু আসে। যার কারণে এই যে পার্লামেন্টটা, এই পার্লামেন্টে স্কিল, দক্ষ, প্রফেশনাল, যোগ্য লোকদের রিফ্লেকশন হয় না। তো এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে পরে অ্যাটলিস্ট যে দল যতটা আসন পাবে বা কি বলে ভোট পাবে, তার একটা আনুপাতিক হারে যদি এখানে কিছু শর্ত আরোপ করা হয়, দেওয়া হয় যে আপনারা মনোনয়ন দিবেন, আপনাদের অ্যালাইনমেন্টেরই, আপনাদেরই ইয়েতে বিলঙ্গিংনেস আছে, কিন্তু তারা দক্ষ, প্রফেশনাল, এক্সপার্ট, এভাবে দেখে দিবেন। তখন হয় কি, অন্যান্য প্রফেশনের, মনে করেন সাংবাদিক, দক্ষ আমলা, লয়ার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিভিন্ন প্রফেশনাল লোক, তারা দেশ গঠনে বা আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারবে। সুতরাং এই চিন্তাটা কিন্তু আসলে ভালো। আমাদের সমস্যা হয়ে গেছে, মানে কোনো কিছু শুনলেই আমরা নাকচ করার একটা প্রবণতা আরকি। ইংল্যান্ডে, আমেরিকাতে, আরো বিভিন্ন দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আছে, এবং ইংল্যান্ডে অনেক আইন দেরি করে দেয়া হয়, বারবার ফেরত পাঠানো হয়। সরকার চাইলেও পাস করতে পারে না, কারণ ওই হাউস অফ লর্ডসে এক্সপার্টরা সেখানে বসে আছেন। তো আমি মনে করি বাংলাদেশে এটা একটা নতুনত্ব আসবে, এবং আমি মনে করি ইন দ্য লং রান এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট দেশের জন্য নিয়ে আসতে পারে, এবং জ্ঞানী, গুণী, দক্ষ প্রফেশনালরা সেখানে দেশ বিনির্মাণে বা সংবিধান আইন প্রণয়নে, সংবিধান চেঞ্জে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জি, আপনি একটা খুব ভালো পয়েন্ট এনেছেন ব্যারিস্টার নাজির আহমেদ। সেটি হচ্ছে যে এই এক্সপার্টদেরকেও আইন প্রণয়নে পার্টিসিপেশন করানোর যেই একটি সুযোগ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে কি আপনি আমাদেরকে আরেকটু বলবেন যে নিম্নকক্ষ যারা সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা, তারা যদি কোনো আইন প্রপোজ করে এবং সেটা যদি নিম্নকক্ষে পাস হয়, তারপর কি ওই আইনটা উচ্চ কক্ষে যাবে এবং সেখানে তাদের রিজেক্ট করার ক্ষমতা থাকবে, বা কি কি সংশোধন দরকার সেটি তারা হ্যাঁ, পাঠাতে না, পারবে? আমি আসছি। আমি একটু আমার ওই আগের কথাটা একটু শেষ করে নেই, জি। তখন একটু বুঝতে সুবিধা হবে। মনে করেন ফর এক্সাম্পল একজন দক্ষ আমলা, তার পুরো ক্যারিয়ারে অত্যন্ত আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স আছে। এখন উনি বর্তমান বিদ্যমান অবস্থায় উনি আইন প্রণয়নে বা দেশের দেশ বিনির্মাণে কাজ নিজ থেকে করতে পারবেন না।
তাকে যদি ওই যে নরমালি প্রথাগতভাবে এমপি হতে হয় তাহলে পলিটিক্যাল পার্টির ওখানে গিয়ে ওয়েলিং করতে হবে আর অনেক কিছু করতে হবে। জি। তারপরে আপনি এলাকা থেকে ইলেকশন করলে লোকেরা চিনে না, কারণ উনি অনেস্ট আমলা ছিল, থাকতে কোনো পয়সা সেখানে এলাকায় কাজ করাতে পারেন নাই। উনি তো সারা দেশে ঘুরে বেরিয়েছেন, মন্ত্রণালয়ে কাজ করেছেন, এলাকায় তো ছিলেন না। অনুরূপভাবে আপনি মনে করেন ভালো প্রফেশনাল ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা দলনিরপেক্ষ, যারা দেশের জন্য ফিল করে, তাদের যোগ্যতা আছে, তো তাদেরকে যদি পার্টি নমিনেট করে এবং তাদের প্রপোর্শনাল ভোটের ভিত্তিতে যদি তারা আসতে পারে, আমি মনে করি পজিটিভ একটা ইম্প্যাক্ট হবে। তবে হ্যাঁ, যেহেতু নিম্নকক্ষ ডাইরেক্টলি ইলেক্টেড বাই পিপল, সুতরাং তাদের একটা আলাদা অবস্থান আছে। এজন্য সব বিল আপার হাউস কিন্তু রিজেক্ট করতে পারবে না। মানে কিছু জিনিস আছে, বিশেষ করে ওই যে একবারে লিমিটেড কিছু জিনিস আছে, ওইটা আপার হাউস চাইলেও বন্ধ করতে পারবে না, অথবা একবার বা ২ বার বা ৩ বারের অতিরিক্ত ওইটা ডিলে করতে পারবে না। নাহলে তো গভর্নমেন্ট ওসল হয়ে যাবে। জি। এজন্য ইংল্যান্ডেও হাউস অফ কমন্স এর কিছু বিল আছে, বিশেষ করে ওই যে বাজেট প্রণয়ন সংক্রান্ত, অর্থ বিল সংক্রান্ত, এগুলাতে হাউস অফ লর্ডস এর খুব বেশি ড্রাকোনিয়ান মেজার বা স্টপ করতে পারবে না। তো গভর্নমেন্ট অচল হয়ে যাবে, চলতে পারবে না। আর তারা তো দে আর ইলেক্টেড বাই দ্য পিপল বেসড অন দেয়ার ম্যানিফেস্টো। এছাড়া নরমালি অন্যান্য বিলে তারা একবারে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বা একাধিকবার তারা পুনর্বিবেচনা করার জন্য তারা পাঠাতে পারে। অর্থাৎ এইটা বলতে পারেন অনেকটা চেক অ্যান্ড ব্যালেন্সের কাজ করে সেকেন্ড চেম্বার আগে। হুম, হুম, হুম। দ্বিতীয় মানে দ্বিকক্ষ বিশিষ্ট হলে আপার হাউসটা চেক অ্যান্ড ব্যালেন্স বা এক্সপার্ট হ্যান্ড ইনপুট করার জন্য বেশ কিছু মেকানিজম এখানে আছে, করা যাবে। জি। তো আমি মনে করি যে এটা একটা পজিটিভ দিক এবং বাংলাদেশ উড বি হিউজলি বেনিফিটেড যদি ওইভাবে সব দল যদি এভাবে পজিটিভলি নেয় এবং শুরু থেকেই যদি ওইটা পজিটিভলি বেটার ওয়েতে যদি করে। আর যদি মনে করেন ওই যে আহ, সুরক্ষিত আসনের মহিলা এমপিদের মতো যদি তারা মানে কোনো বাদ বিচার না করেই অমুকের আত্মীয়, ওইটাই আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, ব্যারিস্টার নাজির আহমেদ, সংক্ষেপে। সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে এক্সপার্টদেরকে পাঠানো, রাজনৈতিক দলগুলো যেন বিভিন্ন বিষয়ে যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট তাদেরকে যেন উচ্চ কক্ষে পাঠায়। এটি কি কোনো বাধ্যবাধকতা থাকবে, নাকি রাজনৈতিক দলগুলো তাদের ইচ্ছা মতো, যে আপনি যেটা এখন মাত্র বলছেন, যে আবার কোনো কিছু পলিটিশিয়ানদের কোনো অভিজ্ঞতা ছাড়াই পাঠিয়ে দিল? কিছু নেতা সাহেব বলবেন যে কিছু হয়তো তারা সংস্কার করে চেষ্টা করেছেন যে কিছু পরিশীলিতভাবে এটা করার জন্য, কিন্তু বাকিগুলা পলিটিক্যাল পার্টির মানে মোরাল স্ট্যান্ডার্ডের দরকার। সদিচ্ছার মানে উপর। সবগুলা আপনি যেমন ফর এক্সাম্পল কোন একটা বিষয় বলছেন যে মিনিমাম ডিগ্রি পাস হতে হবে। এই ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করে দেওয়া যেতে পারে। কিন্তু আল্টিমেটলি তো পলিটিক্যাল পার্টিস গুলা তারা রিফর্মড হতে হবে। তারা প্রপোজ করবেন তাদের মধ্যে ভালোটা এবং তারা দেশের স্বার্থ, বৃহত্তর স্বার্থটা দেখবেন। হুম, তারা যদি দেখেন যে আমার দলের অমুকের বোন, অমুক এমপির বোন, অমুক মিনিস্টারের ভাই, এইভাবে দেখে যদি দেন, তাহলে তো আপনি ওই যে মেইন পারপাসটা সার্ভ ডাইভার্ট হবে না। হয়ে যাবে। সুতরাং আমি মনে করি তারা খুব সুচিন্তিত মতামত দিয়েছেন সংস্কার কমিশন। কিন্তু পলিটিক্যাল পার্টিজ এর পক্ষ থেকে আরো রিসিভিং হ্যান্ড হতে হবে এবং তারা এর চেয়েও আরো ভালো কিভাবে স্ট্রং ইন্টারনাল ক্রাইটেরিয়া সেট করে ভালো লোকদেরকে সেখানে পুশ করতে জি, পারে। জি। জনাব নাসির আমিন, আপনার কাছে একটু আসছি এই প্রসঙ্গে। যে যেই উচ্চ কক্ষের যে সদস্যরা যাবেন, আপনারা কি আপনাদের এই সুপারিশে রাজনৈতিক দলগুলোকে কোনো ক্রাইটেরিয়া দিয়েছেন যে তারা যখন মনোনয়ন করবে, কাদেরকে মনোনয়ন করবে, ন্যূনতম কোনো যোগ্যতা আছে কিনা? আপনাকে একটু আনমিউট করতে হবে প্রথমে। আমরা বলেছি যে মানে কমপক্ষে ১০০ আসন নিয়ে হচ্ছে উচ্চ কক্ষ হবে এবং সেখানে দলগুলো যে ভোট পাবে সেটা সে অনুপাতে তারা আসন পাবে। তো এই ক্ষেত্রে ৫০% হবে দলের মধ্য থেকে, আর বাকি যে ৫০% এটা হবে নির্দলীয়। এই নির্দলীয়ের মধ্যে থাকবে হচ্ছে নাগরিক সমাজ, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তারপর হচ্ছে শ্রমজীবী, নারী উন্নয়ন কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এদের মধ্য থেকে আমরা বলছি যে বাকি ৫০% দিতে হবে। এবং এই যে বাকি যে ৫০% এবং দলীয় এবং নির্দলীয় সব মিলিয়ে উচ্চ কক্ষে, সেখান থেকে আমরা বলেছি কমপক্ষে ৩০% হইতে হবে নারী। আর এর আগে আমি আরেকটা জিনিস বলেছিলাম যে উচ্চ কক্ষের ক্ষেত্রে যারা সদস্য হবেন তাদের বয়স হবে কমপক্ষে ৩৫, আর তারা আহ, তাদের যে স্নাতক বা গ্রাজুয়েশন থাকতে হবে। তো এই হচ্ছে মোটামুটি উচ্চ কক্ষের ক্ষেত্রে আমাদের যে আহ, আম, যে কতগুলো আমরা সুপারিশ মানে আপনি করেছি আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে সুপারিশে আছে ৫০, উচ্চ কক্ষের ৫০% যাবে হচ্ছে রাজনৈতিক দল দল থেকে, আর থেকে, বাকি ৫০% যাবে নাগরিক সমাজ, নি- এবং যেই ক্রাইটেরিয়া গুলো আপনি বললেন। তাদেরকে নির্দলীয় দল নিরপেক্ষ। কে সিলেক্ট করবে? যে বাকি ৫০ ভাগ আছে,
নাগরিক সমাজ, পেশাজীবী, তাদেরকে সিলেক্টটা করবে কে? দল করবে একটা হচ্ছে যিনি দলের কমিটিতে কিংবা রাজনীতি করেন ওই দলের, সেটা হচ্ছে 50%। এবং একটা দল যদি উচ্চকক্ষে তারা যে 50টা আসন পায়, 25টা দল থেকে দেবে, তারাই আবার ওই বাকি 25টা দেবে হচ্ছে নির্দলীয় থেকে, তারাই বাছাই করবে এটা। জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার নাজির আহমেদ আরেকটি কথা বলছিলেন যে উন্নয়ন বাজেট, জনপ্রতিনিধি বা সংসদ সদস্যদের যেই নামে যে উন্নয়ন বাজেট দেওয়া হয় এবং সেখান থেকে নানা রকম দুর্নীতির একটি সুযোগ তৈরি হয় এবং সেটি অনেকের জন্য একটা লুক্রেটিভ বিজনেসের মতো। তারা 5 বছর ক্ষমতায় থাকবেন, উন্নয়ন বাজেট হবে শত শত কোটি টাকা, সেখান থেকে তারা আখের গোছাবেন। বাংলাদেশ এটি হয়ে এসেছে, আমরা দেখেছি। কিন্তু এই বাজেটের সাথে ব্যারিস্টার নাজির যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে আইন প্রণেতাদের সাথে উন্নয়নের সম্পর্কটা কি? তারা তো দেশের আইনটা প্রণয়ন করবেন। আপনাদের এই সুপারিশে কি এই উন্নয়ন বাজেটকে যেন আইন প্রণেতাদের সাথে জুড়ে না দেওয়া হয়, সে ব্যাপারে কোনো সুপারিশ আছে? না, আমরা আমাদের সুপারিশে সব বলা হয়নি। যে আমরা যে ন্যারেটিভ দাঁড় করিয়েছি অর্থাৎ রিপোর্ট, সেখানে এগুলো বিস্তারিত আমরা বলেছি। যেমন এমপিদের স্থানীয় উন্নয়নে যে যুক্ত হওয়া, এটা কিন্তু সংবিধানের আকাঙ্ক্ষার বিরোধী। এবং সম্ভবত এরশাদের সময় কিংবা আমার ঠিক মনে নাই, যখন জেলা মন্ত্রী পদ সৃষ্টি করা হলো, তখন আনোয়ার হোসেন মঞ্জু একটা মামলা করেছিলেন যে জেলা মন্ত্রী পদ সৃষ্টির কারণে তিনি তার এলাকায় উন্নয়ন কাজে মানে ভালোভাবে যুক্ত হতে পারছেন না। তখন কিন্তু কোর্ট থেকে বলা হলো যে স্থানীয় মানে উন্নয়ন কর্মকাণ্ডে এমপিদের যুক্ত হওয়া এটা ইয়ে না, সংবিধান বিরোধী। তো সেটাই হওয়ার কথা ছিল সে কোর্টের রায় অনুযায়ী। কিন্তু আমাদের কোনো সরকারের সেই কোর্টের রায় কিংবা সেটা মানেনি। এবং আহ, প্রতিবারই আমরা দেখি যে থোক বরাদ্দ প্রায় 20 কোটি টাকার মতো সর্বসম্মত দেখলাম সেটা বরাদ্দ দেওয়া হয়। তো এখন একটা পরিবর্তন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কতগুলো সংস্কার কমিশন কাজ করছে। আমাদের কমিশন থেকেও এ বিষয়ে বিস্তারিত আমরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে নির্বাচনের যে চ্যাপ্টার, সেখানে আমরা এই বিষয়গুলো বিস্তারিত উল্লেখ করেছি। এবং সব আমরা একদম মানে ধাপে ধাপে আমরা প্রত্যেকটা বিষয় আলাপ করেছি। একই সঙ্গে স্থানীয় সরকার সংস্কার কমিশন হয়েছে আরেকটা, আপনারা জানেন। সেখানে তারাও নিশ্চয়ই এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট এবং সুপারিশ দেবেন। যে এখন একটা আমার ধারণা একটা আকাঙ্ক্ষা কিংবা সবাই মনে করছেন যে ভবিষ্যতে হয়তো এই যে এমপিদের যে স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়া, সেখান থেকে আমরা বেরোতে পারবো এবার অন্তত। আহ তার মানে হচ্ছে স্থানীয় সরকারের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড সবকিছু বাস্তবায়িত হবে। যিনি মনে করবেন যে তিনি এমপি হওয়ার মাধ্যমে তার অনেক সুযোগ সুবিধা দরকার, তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যে উপজেলা কিংবা পৌরসভা, সেখানে তিনি তিনি কন্টেস্ট করবেন, তার যদি ওই আকাঙ্ক্ষা থাকে। আর যিনি মনে করবেন যে না, মানে আমি আপনারা আইনসভায় এলাকার যাব, উন্নয়ন এবং আইন দেশের প্রণয়নে আইন যুক্ত প্রণয়ন থাকবো, দুটোকে তিনি আলাদাভাবে সংসদ রাখছেন সংসদ আরকি। নির্বাচন করবেন। জি, আপনারা দেশের উন্নয়ন মানে এলাকার উন্নয়ন এবং দেশের আইন প্রণয়ন দুটোকে আলাদাভাবে রাখছেন। আপনি যদি দেশের উন্নয়ন করতে চান, এলাকার উন্নয়ন করতে চান, আপনি স্থানীয় সরকার, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ইত্যাদি ইত্যাদিতে আপনি পার্টিসিপেট করেন। আপনি যদি মনে করেন যে আপনি দেশের আইন প্রণয়নে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনি পরে সংসদ সদস্যের জন্য ইলেকশন করেন, তাই তো? জি, সেটাই। জি। আমি এই মোবাইল থেকে একটু বিচ্ছিন্ন হবো, আমি আরেকটা মোবাইলে যুক্ত হবো, আমার এই মোবাইলে চার্জ শেষ, দুঃখিত। না, ঠিক আছে। আপনি আসুন, আমরা আছি। ব্যারিস্টার নাজির আহমেদ, এর মধ্যে আপনাকে আমি একটু চলে যাই এই ফাঁকে। সেটি হচ্ছে যে আম আ আমেরিকাতে যে সিস্টেমটা আছে, আমি যতটুকু ওয়াকিবহল এবং এই বিষয়ে আমি এক্সপার্ট না, এই বিষয়ে আপনি এক্সপার্ট, আপনি আমাকে বলেন। সেটা হচ্ছে আমেরিকাতে যে সিনেট আছে এবং কংগ্রেস আছে, এই দুটোই কিন্তু আ ইলেকশনের মাধ্যমে হয়। সিনেটরও সরাসরি ইলেকশনের মাধ্যমে ৬ বছরের জন্য নির্বাচিত হন। যারা কংগ্রেসম্যান আছে তারাও সরাসরি ইলেকশনের মাধ্যমে ২ বছরের জন্য মনোনীত হন। কিন্তু ব্রিটেনে দেখছি আপনি বলছেন যে উচ্চ কক্ষ হচ্ছে সিলেক্টেড, ইলেক্টেড না। তো বাংলাদেশের জন্য আপনি কোনটাকে বেশি প্রেফারেবল মনে করেন? এটা কি সিলেকশনের দিকে যাওয়াটাই বেশি প্রেফারেবল, না ইলেক্টেড হওয়াটাকে আপনি প্রেফার করেন? না, আমেরিকার সিস্টেমটা তো আলাদা, মানে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, এবং প্রত্যেকটা দেশের হিস্ট্রি কালচারের সাথে তাদের ওই সিস্টেমগুলো আস্তে আস্তে ডেভেলপ করে আর কি। তো আমার মনে হয় দ্বিকক্ষ যেটা আপার চেম্বার যেটা, ওইটা ইলেক্টেড হওয়া আমার মনে হয় যে খুবই লিমিটেড
আমেরিকা ছাড়া মনে হয় আর খুবই কম দেশে আছে যে সেকেন্ড চেম্বার এভাবে ডাইরেক্টলি ইলেক্টেড হয় আর কি। তো আমার মনে হয় যে সিলেক্টেড হওয়াটা ভালো, কিন্তু কিছু শর্ত আরোপ করে দেয়া দরকার যাতে করে তারা দিতে বাধ্য হন এক্সপার্ট। কিন্তু সমস্যা হয়ে গেছে ওই যে বললাম যে আপনি যখন একটা সোসাইটি বা দেশ যখন একবারে করাপ্টেড হয়ে যায়, সিস্টেম যখন ভেঙে পড়ে, পলিটিক্যাল নর্মস বলতে কিছু নাই, একবারে নৈতিক মান যখন একেবারে ডাউনগ্রেডেড হয়ে যায়, তখন হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট? অনেক কিছু হতে পারে। যেমন মনে করেন ফর এক্সাম্পল আমি আহ, অদ্য মানে সম্প্রতি সফরে আমি বাংলাদেশ পার্লামেন্টের লাইব্রেরি দেখে আসলাম। বিশ্বাস করেন সোহেব সাহেব, এত রিচ লাইব্রেরি, এত তথ্য, এত রিসোর্স সেখানে আছে। তো ওখানে কর্তব্যরত অফিসার বললো, স্যার এমপিরা তো এখানে আসতে চান না বা আসেন না, ইভেন পার্লামেন্টের অধিবেশন চললেও এখানে কেউ আসে না। অথচ এখানে শত শত হাজার হাজার বছরের বই, এরপরে তথ্য, রিসোর্স, নিউজ পেপার সবগুলো আছে। অর্থাৎ এইটা রাখার অর্থটা কি? এখানে ভালো ভালো পাগ্য রাজনীতিবিদরা যাবেন, পড়াশোনা করবেন, তারা ডিবেটে অংশ নেবেন, গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল রাখবেন, সুন্দর সুন্দর ভূমিকা রাখবে, জাতি টেলিভিশনে দেখবে কত সুন্দর পাণ্ডিত্যমূলক কথা আসছে নাজিরদের পক্ষ থেকে। এটা একেবারে অনুপস্থিত। তো স্বাভাবিক কারণে এখানে কষ্ট করে পড়াশোনা করে ডিবেটে অংশ নিয়ে কেন করবে? কারণ সে সেখানে এমপি হওয়ার পর কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, শত শত কোটি টাকা তার হাত দিয়ে যাচ্ছে, কিন্তু ওখানে তো সময় কাটাবে না। আর তাছাড়া যে যেটা নেসার সাহেব বললেন যে এমপিদের ওইটা থেকে ডেভেলপমেন্ট বাজেট থেকে আশা করি বেরিয়ে আসবেন না, এইভাবে এত সহজ কোনো পলিটিক্যাল পার্টি বা এমপিরা এত সহজে আসতে চাইবে না। ওখানে তো টাকার কুমির। সেখানে আসলে শক্ত কনস্টিটিউশনাল ফুটিংস দেওয়া দরকার, যে স্পষ্ট করে কনস্টিটিউশনে বলা দরকার যে এমপিদের উন্নয়নের বরাদ্দ, বাজেট বা লোকাল ডেভেলপমেন্ট তাদের কোনো অংশগ্রহণ, তাইলে এটা যদি থাকে, তাইলে কোনোভাবেই স্থানীয় সরকার ডেভেলপ করবে না। জবাবদিহিতা, ইলেকটেড অ্যাকাউন্টেবিলিটি এগুলা লোকাল গভর্নমেন্টের বা স্থানীয় সরকারের আসবে না, কারণ এমপিরা সব কিছুতে ইন্টারফেয়ার করবে, যেটা আমরা দেখে আসছি। এমপিদেরকে আপনি কেবলমাত্র শুধুমাত্র আইন বানানোর জন্য, সংবিধান চেঞ্জের জন্য, আইন প্রণয়নের জন্য, আইন সংশোধনের জন্য এগুলাতে রাখেন। দেখবেন এগুলাতে যখন রাখবেন তখন ওই যে আনওয়ান্টেড লোক যারা এমপি হয়ে টাকা বানাতে চায় ওখানে আসার তাদের উৎসাহটা কমে যাবে। কারণ তারা তখন আর ডেভেলপমেন্ট বাজেট পাবে না, এত কোটি কোটি টাকার মালিক হতে পারবে না, তখন এমনিতেই একটা পার্সেন্টেজ চলে যাবে আর ওইদিকে আসতে চাইবে না। এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনার লিড বাই এক্সাম্পল দিয়ে আগাতে হবে আর কি। ওভারনাইট অনেক কিছু চেঞ্জ হবে না। আর পলিটিক্যাল পার্টিসগুলা কিন্তু ম্যাচুরিটির পরিচয় দিতে হবে। কথায় বলে, মুখে বলে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু এটা শুধু কথায় নয়, অন্তর থেকেও আসতে হবে। তাদের কাজে কর্মে, কন্ডাক্টে, সিলেকশনে সবগুলোতে এটা প্রতিফলিত হতে হবে। জি, জি। আপনি একটি খুব সুন্দর কথা বলেছেন। এর মধ্যে আমি আমার নিজের একটি স্মৃতি বলে রাখি। সেটা হচ্ছে আমি যখন মাত্র ক্লাস 8 এ পড়ি, তখন আমার এক ক্লাসমেট ফ্রেন্ডের বাবা এমপি নির্বাচিত হয় বাংলাদেশে। তো আমি তাকে মজা করে একবার বলছিলাম যে, "আরে তো এখন অনেক ভালো। তোদের তো কোটি, কোটি টাকা চলে আসবে। ৫ বছরে ৫ কোটি টাকা।" ও আমাকে বলতেছে যে ৫ কোটি টাকা তো খুবই কম। মানে ৫ বছরে ৫ কোটি টাকা, আমি আরো অনেক আগের কথা বলছি। তো সেটা খুবই কম। মানে মানে এই যে মেকানিজম, এই যে উন্নয়ন বরাদ্দ, এমপিদের সাথে সংশ্লিষ্টতা, এবং এটা একটা লুক্রেটিভ বিজনেস হয়ে যায়, যেটি আপনি বলছিলেন আরকি। এটা খুবই বাস্তব আরকি বাংলাদেশের প্রেক্ষাপটে। আম এ আ নাসির আমিন সাহেব, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে আবার। আপনার ক্যামেরা অনেক অস্পষ্ট, বাট হোপফুলি এটা আমরা কাজ চালিয়ে নিতে পারবো। আপনি কি আমাদেরকে বলবেন, আপনি আরেকটি প্রসঙ্গ নিয়ে এসেছেন, সেটি হচ্ছে যে প্রবাসীদের ভোটাধিকার ব্যাপারে আপনাদের সংস্কার কমিশনে কিছু সুপারিশ। আপনি কি বলবেন কি ধরনের সুপারিশ করা হয়েছে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে? আপনি একটু জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি খুবই সম্মানিত, শ্রদ্ধাভাজন। তিনি এই বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছেন এবং সংস্কার কমিশন প্রধানকে, আমাদের যে স্যার, ওনাকে ব্যক্তিগতভাবে বারবার তিনি রিকোয়েস্ট করেছেন যাতে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখা হয়। তো সংস্কার কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে খুবই আন্তরিক। তো আমরা এ বিষয়ে আমরা লম্বা ন্যারেটিভ রয়েছে আমাদের, কি কি পদ্ধতিতে প্রবাসীরা ভোটার হতে পারেন। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রায় 157টি দেশে প্রবাসীরা থাকেন। তারা বিভিন্ন তাদের কাজের সূত্রে নানান কারণে সেখানে থাকেন প্রবাসে। তো 2000 এবং প্রায় 1.5 কোটি মানুষ, 1.5 কোটি প্রবাসী বাংলাদেশী এই মুহূর্তে।
তো এত বিপুল সংখ্যক মানুষ তাদের দেশে জাতীয় নির্বাচন কিংবা অন্য নির্বাচন হবে, তারা ভোট দিতে পারবেন না, এটা এটা হয় না। কারণ ভোটাধিকার মানুষের আহ, যে বাক স্বাধীনতা কিংবা মৌলিক অধিকারের অংশ। নাগরিক অধিকার, জি, ফান্ডামেন্টাল নাগরিক জি। অধিকার আর কি। তো সেজন্য আমরা সংস্কার কমিশন থেকে একটা তো হচ্ছে আমরা পুরো প্রক্রিয়া আমরা উল্লেখ করেছি যে কোন পদ্ধতিতে সেটা হতে পারে। আর সুপারিশের ক্ষেত্রে আমরা যদি বলি মোটা দাগে, আমরা সেটা বলেছি যে প্রথমত হচ্ছে তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। আর আরেকটা হচ্ছে যে এনআইডি যে সার্ভার, এনআইডি সেখানে সেখানেও প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু এই প্রক্রিয়াটা বেশ জটিল, সেক্ষেত্রে এটা কিভাবে অপটিমাইজ করা যায়, কিভাবে প্রক্রিয়াটা সহজ করা যায়, সেটার কথা আমরা বলেছি। তার একটা উপায় হতে পারে যে প্রবাসীদের সবারই তো পাসপোর্ট রয়েছে, তো পাসপোর্ট ব্যবহার করে কিভাবে এই প্রক্রিয়াটা ত্বরান্বিত করা যায় কিংবা কি কৌশলে সহজে তাদেরকে ভোটাধিকার তাদের তাদেরকে মানে ভোটার তাদেরকে তালিকায় আইডেন্টিফাই অন্তর্ভুক্ত করা করা যায় যায়। কিভাবে যে তারা বাংলাদেশে ভোট দিতে এলিজিবল কিনা, এই বিষয়টা আইডেন্টিফাই করাটা, তাই তো? পাসপোর্টের মাধ্যমে জি, তারা জি। নাগরিক হিসেবে চিহ্নিত হয় কিনা, এটাই তো, তাই তো? পাসপোর্টের ক্ষেত্রে আচ্ছা যে আচ্ছা, জি, ঠিক আছে। পাসপোর্টের ক্ষেত্রে যে ডেটাবেজ রয়েছে সেইটাকে কাজে লাগিয়ে কিভাবে তাদেরকে সহজে ভোটার করা যায় সেটা আমরা বলেছি। যেহেতু সবার পাসপোর্ট রয়েছে এবং পাসপোর্টের একটা ডেটাবেজ থাকে সরকারের কাছে, হুম, তো সেটার জি। বিপরীতে কিভাবে তাদেরকে ভোটার করা যায়। আমরা আরেকটা বলেছি যে যদি আগামী 25-এর মানে অর্থাৎ এই বছরের ডিসেম্বরে নির্বাচন হয়, সেক্ষেত্রে অক্টোবরের মধ্যে যারা ভোটার হবেন অর্থাৎ এই প্রক্রিয়াতে নতুন করে তারা যাতে আহ, ভোট দিতে পারেন ডিসেম্বরে, সেই প্রক্রিয়ার কথা আমরা বলেছি। আর আরেকটা বলেছি যাতে তাদেরকে স্মার্ট কার্ড দেওয়া হয় এবং তাদের ছবিটা হালনাগাদ করা হয়, কারণ ছবি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর তাদের ভোটাধিকার কিভাবে নিশ্চিত করা যায় সেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক। বিশেষ করে আপনারা জানেন 2008 সাল থেকে বাংলাদেশ মানে অর্থাৎ প্রবাসীদের ভোটাধিকার ভোট দেওয়ার এই পদ্ধতি বাংলাদেশে 2008 সাল থেকে প্রবর্তন করা হয় এবং এটা খুব বেশি সাড়া পায়নি। খুব বেশি সাড়া পায়নি। 120টা দেশে এটা করা গেছে কিন্তু সংখ্যাটা খুবই কম। তো এখন একটা সমস্যা হচ্ছে যে যদি কনসুলেট কিংবা দূতাবাসে একটা ভোট কেন্দ্র স্থাপন করে সেখানে আহ, ভোট কাস্ট করা, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে মধ্যপ্রাচ্য সহ বেশ কিছু দেশে আহ, সেখানকার যে সরকার কিংবা রাষ্ট্র তারা এই পারমিশন দেয় না, কারণ এতে বিশৃঙ্খলা কিংবা অনেকগুলো ব্যাপার। এবং আরেকটা হচ্ছে মানে যেসব দেশে ভোট নাই, মধ্যপ্রাচ্য সহ যেসব দেশে ভোট নাই, তারা তো এই ভোটিং এর সাথেই জড়িত না, তো তারা হয়তো বা চিন্তা করে যে এখান থেকে কিছু মানুষ ভোট দেওয়া শুরু করলে পরে করে তাদের দেশে আবার কবে ইলেকশনের দাবি চলে আসে। তো এটা এটা আমরা বুঝতে পারছি, না, আমি আপনার কাছে সেটা আসছি এই বিষয়ে। সেটা একটা বিষয়, কিন্তু তাদের কনসার্ন হচ্ছে যে একটা গন্ডগোল কিংবা বিশৃঙ্খলা, আমরা যা জানি যে দোলাদলি, এইটা এটা হয় কিনা, জি জি জি। এত মানুষকে অ্যাকোমোডেট করা একটা একটা দূতাবাসের মধ্যে, সেটা একটা বড় জি কনসার্ন। আর যুক্তরাষ্ট্র কিংবা যেসব কানাডা বড় রাষ্ট্র, সেখানে এত বিরাট রাষ্ট্র, এত পরিমাণ মানুষকে দূতাবাসের আওতায় নিয়ে আসা সেটা বেশ কঠিন কাজ। এটা একটা বিষয়। তো আমরা একটু বলি। জি। তো আমরা যে প্রস্তাব করেছি সেটা হচ্ছে যে একটা প্রযুক্তি নির্ভর পোস্টাল ভোটিং এর কথা আমরা বলেছি। সেখানে আমরা বলেছি যে দুটা অ্যাপ থাকবে, মোবাইল অ্যাপ। একটা হচ্ছে ভোটার অ্যাপ আর একটা হচ্ছে ভেরিফিকেশন অ্যাপ। তো এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে আহ, ভোটাররা তারা নিবন্ধিত হবেন, ভোট দিতে পারবেন এবং সেটা হবে হচ্ছে দূতাবাসের মাধ্যমে। এবং সেক্ষেত্রে একটা বড় ইয়ে হচ্ছে যে এখন যে পোস্টাল সিস্টেম, এই যে এইটা পাঠানো, এটা ইয়ে করা, এটা তো খুব জটিল এবং অনেক সময় সাপেক্ষ। সেই জন্য প্রযুক্তির উপর নির্ভর করতে হবে আমাদেরকে। সেক্ষেত্রে আমরা যে প্রস্তাবটা করেছি সেক্ষেত্রে আমরা বলেছি যে এটা প্রাথমিকভাবে শুরু করা যেতে পারে এবং 3টা ট্রায়াল হতে পারে এটার ক্ষেত্রে, যে পরপর 3টা ট্রায়াল দেয়া। আর আরেকটা হচ্ছে থার্ড পার্টি দিয়েও অডিট করা যে এটা কাজ করে কিনা, এটা সিকিউরড কিনা। এবং এই তো এবং অ্যাপের ক্ষেত্রেও আমরা এমন কতগুলো সিস্টেমের কথা বলেছি যে যাতে নির্দিষ্ট ব্যক্তি, মানে তিনি যে সেই ব্যক্তি যিনি ভোট দিচ্ছেন তার নিজের ভোট নিজে দিচ্ছেন সেটাও শনাক্ত হবে এবং ভেরিফাইড হবে।
তো সেই পদ্ধতিগুলো কি? মানে এই যে আমরা যে অ্যাপের কথা বলছি কিংবা পোস্টাল ভোটিং, সেটা আমরা ন্যারেটিভে বিস্তারিত উল্লেখ করেছি। সেটা যখন আমরা রিপোর্ট প্রকাশ করব, সেখানে সব আমরা আপনারা নিশ্চয়ই পড়তে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। জনাব ব্যারিস্টার নাজির আহমেদ, আপনার কাছে একটু চলে যাচ্ছি আর কি। আপনার দৃষ্টিতে এই প্রবাসীদের ভোটাধিকার এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, এবং এতদিন ধরে এটা হয়নি কেন? বাংলাদেশ তো স্বাধীন হয়েছে 56 বছর আগে। এতদিন ধরে বাংলাদেশের এই প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে কেউ কোনো কথা বলেনি কেন? নাকি বলেছেন আপনারা? আমি জানি না, একটু বলবেন? 56 বছর হয় নাই, 53 বছর আগে দেশ স্বাধীন হয়েছে একই। অধিকার আছে, এইটা তো আনডিনাইয়েবল, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। কারণ এই ব্যাপারে একটা রিট হয়েছিল, হাইকোর্টের বিচারপতি ছিলেন মাইনুর রেজা চৌধুরী। উনি ভোটাধিকারের ব্যাপারে হাইকোর্টে থাকতে রায় দিয়েছিলেন। এরপরে উনি প্রমোশন পেয়ে এলিভেটেড হয়ে হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশনে গেলেন। অ্যাপিলেট ডিভিশনে থেকে প্রমোশন পেয়ে বা এলিভেটেড হয়ে প্রধান বিচারপতি হলেন। এরপরে উনি রিটায়ারমেন্টে গেলেন, এরপরে দুনিয়া ছেড়ে চলে গেলেন। কিন্তু যেই হাইকোর্টে রায় দিয়েছিলেন আজ পর্যন্ত সেটা বাস্তবায়ন হয় নাই। ভেরি স্যাড। এবং আমার কথা হচ্ছে, সেসব কথা যে প্রবাসীদের ভোটের পক্ষে কি সেই রায়টি ছিল? হ্যাঁ, হ্যাঁ, পক্ষে দিয়েছিলেন। কিন্তু উনি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তার রায়টা এখনো বাস্তবায়ন হয় নাই। আমরা গত 53 বছর থেকে আশ্বাসের পর আশ্বাস শুনেই আসছি, এবং গত 16 বছরে শাহাউত সাহেব, এরপরে আরেকজন নির্বাচন কমিশনার, এরপরে নুরুল হুদা লন্ডন এসে অনেক আশ্বাসের বাণীও শুনিয়ে গেছেন। সমস্যা হচ্ছে গত 3টা টার্মে তো ইলেকশন বলতে কিছু ছিল না, যার কারণে প্রবাসীরা বা কেউ এটা দেশের লোকেরাই ভোট দিতে পারছে না, আর এখানে অধিকার দিয়ে কি হবে, এমন একটা মন মানসিকতা ছিল আর কি। কিন্তু ভোট দেয়া হচ্ছে একটা ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল ইনহেরেন্ট রাইট, এবং আমি তো মনে করি শুধু ভোট না, প্রবাসীদের একটা অংশগ্রহণ থাকা দরকার দেশ গঠনে। আপনি 1/10 প্রায় ১/১০ জনগণ দেশের বাইরে বসবাস করে, তাদেরকে আপনি বাইপাস করে অবজ্ঞা করে আপনি দেশকে গঠন করে নেবেন? আপনি দেখেন এবং দেখা যায় যে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন তারা প্রবাসীদেরকে শুধু রেমিটেন্স পাঠান, আমি আসতেছি। এই বিষয়ে কথা বলেন, কিন্তু ৪ অংশগ্রহণের ক্ষেত্রে কোনো সিস্টেম নাই। লক্ষ চাকমা সম্প্রদায় আছেন, তাদের জন্য প্রতিটা সরকারে প্রতিনিধি থাকে, বর্তমান সরকারেও আছে। অথচ ১.৫ কোটি প্রবাসীদের কোনো প্রতিনিধি নাই। আপনি পৃথিবীতে একাধিক রাষ্ট্র আছে যারা মানে তাদের প্রবাসীদের বুটে তাদের ইলেকশনের ফাইনাল রেজাল্ট ডিসাইড হয়। টার্কিতে প্রেসিডেন্টের আপনি যদি ফলো করে থাকেন, দেখবেন যে একেবারে শেষ পর্যায়ে প্রবাসীদের, তাদের টার্কিশ ফরেন ন্যাশনাল যারা ছিল তাদের বুটে কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর। ফ্রান্সে ১২ জন এমপি ইলেক্টেড বাই ফ্রেঞ্চ ন্যাশনাল লিভিং অ্যাব্রোড। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় বিলেত বা ব্রিটেন প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য ছিল। যখন কোনো পয়সা ছিল না ট্রেজারিতে, তখন £500,000 তারা দিয়েছেন। টাকা দিয়ে অস্ত্র কিনে দিয়েছেন। বাকি ১.৫ কোটি প্রবাসীরা দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখেন। তারা যদি রেমিটেন্স বন্ধ করে দেন, শ্রীলঙ্কার মতো একসময় কোলাপস হয়ে যাবে দেশ, এই অবস্থা। তো আপনি শুধু 53 বছরে শুধু রেমিটেন্স চাইবেন, টাকা চাইবেন, তাদেরকে আপনি অংশগ্রহণের সুযোগ দেবেন না। আপনি দেখেন মালয়েশিয়া আজকে কোথায় গিয়ে পৌঁছেছে, আজকে সিঙ্গাপুর কোথায় গিয়ে পৌঁছেছে। মালয়েশিয়ার মহাতির মোহাম্মদ, আধুনিক মালয়েশিয়ার রূপকার, লন্ডনে এসে ট্যালেন্ট হান্টিং করতেন, 1 to 1 বৈঠকে বসতেন দেশে নিয়ে যাওয়ার জন্য। তোমাকে কি দেওয়া হচ্ছে, এর চেয়ে বেশি ইনসেন্টিভ দেবো, ইউ হ্যাভ টু গো ব্যাক টু মালয়েশিয়া। কিন্তু বাংলাদেশে তো এই তৎপরতা নাই। অথচ হাজার হাজার আমাদের সন্তানরা, ভাই বোনেরা অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ, লন্ডন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে। এই যে বললেন যে লজিস্টিক সাপোর্ট বা বিভিন্ন, বাংলাদেশের অবস্থা কি? আমি তো ওই তো গত রিসেন্টলি সিঙ্গাপুর এবং হংকং ভিজিট করে আসলাম। ২-৩ মিনিটের ভিতরে যদি আমি ইমিগ্রেশন শেষ করে লাগেজ নিয়ে বের হতে পারি, এখানে ঢাকায় কেন আধা ঘন্টা লাগবে? এখানে কেন মানদাতার আমলের সিস্টেমটা থাকবে? তো আপনি এই ধরনের লোক দিয়ে তো আপনি চালাতে জীবনেও আপনার সমাধান হবে না। ৫৩ বছর হয়েছে, ১০০ বছরেও আপনি পারবেন না। অথচ ডাইনামিক লোক আছে আমাদের এখানে, বিলেতে, আমেরিকাতে। আপনি তাদেরকে এনে কাজে লাগান। একটা শরীরে যখন বেশিরভাগ রক্ত দূষিত হয়ে যায়, তখন ইউ নিড ফ্রেশ ব্লাড। আমি ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলে আসছি যে বাংলাদেশের ব্যাপারে আটলান্টিকের ২ পারে এত বেশি মিসইনফরমেশন, ডিসইনফরমেশন স্প্রেড করা হচ্ছে। পার্শ্ববর্তী একটা দেশ থেকে অবারিত কি বলে করা হচ্ছে, বিদ্বেষ ছড়ানো হচ্ছে। গভর্নমেন্টকে কিভাবে গুজব ছড়ানো হচ্ছে। জি। গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু আপনারা
এটা ছোট সরকার এটা মোকাবেলা করতে পারবেন না। তবে আপনাদের একটা পজিটিভ দিক হচ্ছে ১.৫ কোটি প্রবাসী আপনাদের দেশের বাইরে আছেন। তাদেরকে এনগেজ করেন, কাজে লাগান। দেখবেন যে দে উইল বি আনঅফিশিয়াল অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ। আপনার কাজে লাগাতে হবে। আপনি একা এখান থেকে কি করবেন? অথচ আমেরিকাতে, ব্রিটেনে এমন দক্ষ স্কিল প্রফেশনাল শত শত আছেন যারা একেকটা ডিপার্টমেন্ট চালাতে পারেন। আপনি এদিকে আপনি খুঁজে নিবেন না, আপনি শুধু রেমিটেন্স চাইবেন। মানে ওয়ার্ল্ডটা তো গ্লোবাল ভিলেজ তো এভাবে চলে না। আমাদের সন্তানরা অক্সফোর্ড থেকে কেমব্রিজ থেকে দেশে গিয়ে কি আনবে? কিন্তু দেশকে দেওয়ার মতো অনেক কিছু আছে। তো এই জন্য বললাম যে সবকিছু ম্যানেজমেন্টের মাইক্রো ম্যানেজমেন্টের ব্যাপার-ট্যাপার আছে। এগুলাতে অনেক সহযোগিতা নিতে পারেন। তো সেটা না নিলে কিন্তু বাংলাদেশ ইন দ্য লং রান ক্ষতিগ্রস্ত হবে আরকি। জি। এই বিষয়ে ব্যারিস্টার নাজির সাহেব, এটা কি মানে আহ, সরকারের কি কোনো সিস্টেম দাঁড় করানো উচিত? যে আপনি যে উদাহরণগুলো বললেন, যে ফ্রান্সের কথা বললেন, তারপর টার্কির কথা বললেন, শুধু ইলেক্টেড করা না, এবং তাদের এই এক্সপার্টিজ গুলো, মাহাতির মোহাম্মদ, আমি আমি পড়েছি যে মাহাতির মোহাম্মদ যখন প্রথম ক্ষমতায় আসেন, উনি নিজে ফোন কল করতেন যারা মালয়েশিয়ানরা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে আছে, ভালো করছে, তাদেরকে ফোন কল করে তাদের পরামর্শ নিতেন, তাদেরকে দেশে এসে কন্ট্রিবিউট করার জন্য নিজে আমন্ত্রণ জানাতেন। তো বাংলাদেশের গভর্নমেন্ট কি কোনো সিস্টেম দাঁড় করাতে পারে যেটা সিস্টেমেটিক্যালি প্রবাসীরা তাদের রেসপেক্টিভ দেশের থেকেও আমরা কন্ট্রিবিউট করতে পারে? অনেক কিছু করার আছে। ইভেন আমি বর্তমান সরকারের বিভিন্ন হাই আপসে বলে আসছি যে দেখেন একটা সাধারণ গভর্নমেন্ট চালাতে হলে ৫০-৬০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লাগে। আপনারা প্রথমে ১০ জন, এখন ২২ জন। একেকজন উপদেষ্টার ঘাড়ে ২-৩টা পোর্টফোলিও রাখছেন। অনেকে ঘুমাতে পারছেন না। মানে আমরা তো কথা বলে আসছি। অনেকে চিন্তায় মানে অস্থির হয়ে যাচ্ছেন। তো আপনি এভাবে যেমন কয়েকজন ডিসিকে পরিবর্তনের ব্যাপারে একদিন হযবরল অবস্থার সৃষ্টি হয়েছে। আমি ওইদিন সচিবালয়ে ছিলাম। তো এই ধরনের অবস্থা হবে কেন? আপনাকে ১৮ কোটি মানুষের মধ্যে ৫০-৬০ জন দক্ষ লোক নাই? কম্পিটেন্ট লোক নাই পলিটিক্যাল এরিনার বাইরে? আপনি প্রয়োজনে দেশের বাইরে থেকে আপনি উপদেষ্টারা নিয়ে আসেন। আপনার প্রবাসীদের মধ্য থেকে ১.৫ কোটি প্রবাসী আছেন। তো আপনাকে তো সেভাবে আপনি এনজিও চালানি একটা কথা, রাষ্ট্র চালানি সম্পূর্ণ ভিন্ন কথা। এখানে ডিসাইসিভ কোনো কি বলে অ্যাকশন নিতে হবে। আপনি দড়িমাছ নাসুই টাইপের অ্যাকশন দিলে একটা গণঅভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে সেটা কিন্তু সেভাবে ইতিহাস আপনি পৃথিবীর ইতিহাস খুঁজেন, যেখানে গণঅভ্যুত্থান হয়েছে, সেভাবে যেখানে বিপ্লব হয়েছে সেখানে কি এভাবে ঢিলেঢালাভাবে চলে? তো আপনাকে তো কিছু ডিসাইসিভ অ্যাকশন নিয়ে প্রমাণ করতে, নাইলে তো দেখবেন যে ওনাদের ছোট কিছু উদ্যোগ দেখা গিয়েছে, যেমন ডক্টর আলী রিয়াজকে ওনারা নিয়ে এসেছেন সংবিধান সংস্কার কমিটির প্রধান করে, মানে ওনারা কিছুটা চেষ্টা করেছেন মনে হচ্ছে আর কি। না, এটা তো মানে আইসোলেটেড একটা বা ২টা ইনসিডেন্ট। আপনি তো আপনার প্রায় ১.৫ কোটি প্রবাসী আছে। আপনি তো বিভিন্ন লেভেলে চেষ্টা করতে হবে। তবে এটাও ঠিক ডক্টর ইউনূস সাহেব আমাদের সাথে যখন বৈঠক হলো তিনি বললেন যে এত বেশি মিসইনফরমেশন, ডিসইনফরমেশন স্প্রেড করা হচ্ছে। আমরা ওইগুলাতেই মানে সামাল দিতে হিমশিম খাচ্ছি। আমাদের আসল কাজেই হাত দিতে পারছি না। ওটা ছিল তার বেসিক প্রিলিমিনারি। একবারে সত্য কথা বলেছেন আরকি। তাদের অনেক লিমিটেশন আছে বা অনেক ক্ষেত্রে ভালো কাজও করেছেন এবং করে যাচ্ছেন। এই যে সংস্কার কমিশনটা গঠন করেছেন, এগুলা কিন্তু ফার রিচিং চিন্তা ভাবনা যদি দেশের জন্য কেউ চিন্তা করে আরকি, এগুলা যদি বলবৎ হয়, এখন সমস্যা হচ্ছে পলিটিক্যাল পার্টিজ কিভাবে ক্ষমতায় যাবে, কিভাবে মানে যেকোনো উপায়ে ক্ষমতায় চলে যেতে হবে, এই যদি মন মানসিকতা থাকে, সংস্কার পরে হবে, আগে নির্বাচন হোক। তাড়াহুড়া করা, দেখা যাচ্ছে মেজর পলিটিক্যাল পার্টিগুলো ইদানিং তাড়াহুড়া করছে যে নির্বাচন এগুলো দিয়ে দেন, এই ৩ মাস পরে দিয়ে দেন। সংস্কার যদি না হয় তাহলে এত ডাকডোল পিটিয়ে যে করা হলো তাহলে কি হলো? মানে এত কষ্ট করে এত অংশীজনের সাথে কথাবার্তা বলে যদি সংস্কারগুলো কমিশন না হতো তো আবার যেই লাউ সেই কদু হয়ে যাবে। জি। তো এজন্য আমি মনে করি মোটা দাগের সংস্কার কমিশন যেগুলা রেকমেন্ড করেছে এগুলা বাস্তবায়ন যতটুকু সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার করে যাওয়া উচিত। বাকিগুলা পলিটিক্যাল পার্টির কাছে দিতে হবে রিটেন আন্ডারটেকিং এর ভিত্তিতে। যার ভিত্তিতে নির্বাচনে যাবেন। যেমন ৩ জোটের রূপরেখা। তাদের নির্বাচনী ইস্তিহারে থাকতে হবে এই সংস্কারগুলো, তাদের নির্বাচনী তখন ইস্তিহারে। মনে করেন ৩ জোটের রূপরেখা যখন এরশাদ ফলের পরে সেই অনুযায়ী কিছু বাস্তবায়ন হয়েছে কিন্তু অনেক কিছু বাস্তবায়ন হয় নাই। এই তিক্ত অভিজ্ঞতা যেন না হয়। কিছু বাস্তবায়ন হয়েছে, নাইলে তো একাদশ এবং দ্বাদশ সংশোধনী আসতো না। একাদশ এবং দ্বাদশ সংশোধনী পাস করার মতো বিএনপির ট্রুথ আর মেজরিটি তখন ছিল না। তখন আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে কিন্তু 11th এবং 12th 11th হচ্ছে শাহাবুদ্দিন সাহেবের পুরা কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া, আর 12th হচ্ছে ওই যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফিরে যাওয়া। তো এটা তো হতো না। কিন্তু আরো অনেক শর্ত ছিল যেগুলা বাস্তবায়ন করেন নাই। এজন্য ওখান থেকে শিক্ষা নিয়ে এমনভাবে অংশীজনদের সাথে এখন একটু সিরিয়াস নেগোসিয়েটর দরকার। ডক্টর ইউনূস সাহেব, আলী রিয়াজ সাহেব অত্যন্ত শক্ত হ্যান্ডে অংশীজনের সাথে
আপনার নেগোশিয়েট করা দরকার, করে তাদেরকে আস্থা এনে অন বোর্ডে এনে তাদের কাছ থেকে রিটেন আন্ডারটেকিং নেওয়া দরকার, এবং তাদের ইলেকশনের ম্যানিফেস্টোতে এই রিফর্ম বা সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো কিন্তু যাওয়া দরকার, এবং ইলেক্টেড হলে তারা তাদের ম্যানিফেস্টোর আলোকে ওইটা বাস্তবায়ন করবে। জি, জি। জনাব নেসার আমিন, এই প্রসঙ্গে আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে সংস্কারের সুপারিশগুলো আপনারা করছেন, সেটি গভর্নমেন্ট কি পুরোটাই অ্যাকসেপ্ট করবে, না এটা এখতিয়ারটা কি? মানে আপনাদের এখতিয়ারটা হচ্ছে শুধু সুপারিশ করা, এর বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনারা কি দেখছেন? আপনি হয়তো জানেন যে এই যে সংস্কার কমিশন যখন রিপোর্ট গুলো জমা দেবে, তার প্রেক্ষিতে সরকার আরেকটা কমিশন অলরেডি আমরা জেনেছি, সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন হচ্ছে। অর্থাৎ এই যে 11টি কমিশনের কমিশন প্রধানদেরকে নিয়ে, এবং সেখানে সভাপতি থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং কো চেয়ারপারসন থাকবেন এখন যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। তো ওনারা হচ্ছে সবগুলো কমিশনের এই যে রিপোর্ট গুলো, সুপারিশ গুলো, সেগুলো পর্যালোচনা করবেন, এবং সবগুলো পার্টির সঙ্গে বসবেন, কিংবা অন্য যারা অংশীজন তাদের সঙ্গে বসবেন, এবং নিশ্চয়ই কতগুলো আহ, কোন কোন আহ, সংস্কারগুলো মধ্যমেয়াদী, কোনগুলো স্বল্প মেয়াদী, কোনগুলো দীর্ঘমেয়াদী, এবং কোনগুলো আইন দিয়ে হবে আর কোনগুলো হচ্ছে প্রতিষ্ঠান দিয়ে হবে, এবং কোনগুলো এখনই শুরু করতে হবে বাট এটা কন্টিনিউ চলবে। তো এরকম কতগুলো তারা জিনিস ঠিক করবেন। এবং আমি আপনাকে এটুকু বলতে পারি যে ইনফরমালি ইতোমধ্যে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের কার্যক্রম শুরু হয়েছে, যদিও প্রজ্ঞাপন হয়নি। তো তারা এগুলো নিয়ে ব্যাপক আলাপ আলোচনা কিংবা কাজ করবেন। তো সেগুলো তারা নিশ্চয়ই একটা পর্যায়ে চূড়ান্ত যে সংস্কার প্রস্তাব সবগুলো নিয়ে সেটা তারা চূড়ান্ত করবেন, এবং সেটা কিভাবে বাস্তবায়ন হবে সেই রূপরেখাও তারা দেবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি একটু আগে যে প্রবাসীদের ভোটের ব্যাপারে এটি অ্যাপের মাধ্যমে বলেছেন, প্লাস পোস্টালের মাধ্যমে বলেছেন, এই এই যে নীতি গুলো, একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রক্রিয়াগুলো, এগুলো কি সংস্কার কমিটির আওতাভুক্ত, নাকি এগুলো যখন বাস্তবায়ন হবে তারা ডিসাইড করবে? এগুলো আমি যেটা জানি আর কি, সেটা হচ্ছে ধরুন এই যে পোস্টাল ব্যবস্থা, প্রবাসীদের ভোটাধিকার, সেখানে এই প্রক্রিয়া, এই সংক্রান্ত যে রিপোর্ট, সেটা প্রায় 15 পৃষ্ঠার। সেখানে একেবারে বিস্তারিত খুঁটিনাটি সব আলাপ করা আছে যে কিভাবে এই পদ্ধতি কাজ করবে। তো সেটা সরকারি পর্যায়ে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা ওনারা যখন বসবেন ঐক্যমত্য গঠন কমিশনে, সেখানেও এই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলাপ হবে যে এই পদ্ধতি আদৌ কাজ করবে কিনা, অর্থাৎ প্ল্যান এ কাজ করবে কিনা। যদি প্ল্যান এ কাজ না করে, নিশ্চয়ই প্ল্যান বি কিংবা সি কাজ তারা ভাববেন। না, তো এই বিষয়গুলো আপনাদের এই সংস্কার রিপোর্টেই আছে, যে কিভাবে ভোটটা নেওয়া হবে, জি, আর্লি ভোটিং থাকবে এভরিথিং কিনা, এভরিথিং এটা অ্যাপস অনলাইন ভার্সেস মেইলিং ভোটিং থাকবে কিনা, এই বিষয়গুলো অলরেডি আপনাদের সংস্কারের রিপোর্টে আমি, আছে, তাই তো? যে আমি যেটা বলেছি, একটা হচ্ছে সংক্ষেপে সুপারিশ, আরেকটা হচ্ছে একটা ন্যারেটিভ, অর্থাৎ প্রবাসীদের যে ভোটাধিকার, অর্থাৎ পোস্টাল ব্যালটের মাধ্যমে, এবং সেটাকে আমরা বলছি যে অ্যাপের মাধ্যমে, যদিও তো সেই পুরো প্রক্রিয়া কিন্তু ন্যারেটিভে বলা থাকবে, এবং সেটা আমি আপনাকে এটুকু বলেছি যে প্রায় 15 পৃষ্ঠা সেটা বিস্তারিত আলাপ করা আছে যে এই প্রক্রিয়াটা কিভাবে কাজ করবে। তো সেটা নিশ্চয়ই পরবর্তীতে, আমি এর আগে বলেছিলাম যে এই প্রক্রিয়াটা আমরা বলেছি 3 ধাপে ট্রায়াল দেওয়ার জন্য, এবং থার্ড পার্টি দিয়ে অডিট করানোর জন্য। সুতরাং এটা খুব সিরিয়াসলি আমরা এটাকে আহ, আমরা আমাদের রিপোর্টে কিংবা সুপারিশে নিয়ে আসছি। জি। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে আসছি। জনাব নাসার আমিন, আপনাকে আমি আরেকটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যেটি দেশে দেখা যায় যে ভোটারদের কাছে পৌঁছানোর জন্য প্রার্থীরা মিছিল করছেন, মিটিং করছেন, বাড়ি, বাড়ি যাচ্ছেন। তাই না? প্রবাসীদের কাছে পৌঁছানোর জন্য বাংলাদেশের প্রার্থীরা কি করতে পারেন? আপনাদের কি এই ধরনের কোনো আইডিয়া আছে? না, সংস্কার কমিশন থেকে এ বিষয়ে কোনো আহ, কিছু বলা হয়নি আমাদের রিপোর্টে। সেটা নিশ্চয় ভাবার বিষয় রয়েছে কিভাবে সেটা সম্ভব হবে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা বিশ্বায়নের যুগে বসবাস করি। আমরা যেখানেই থাকি না কেন, আমরা আমাদের দেশের সঙ্গে কানেক্টেড থাকি। সব আমরা মুহূর্তের মধ্যেই আমরা অনলাইনে কিংবা সোশ্যাল মিডিয়ায়, টিভি, সব যে কোনো মাধ্যমে আমরা খুব দ্রুত আমরা সবকিছু পেয়ে যাই, এবং সেখানে আমাদের পার্টিসিপেশন থাকে। এখন কোনো দল যদি একটা ইশতেহার তৈরি করে, সেটা তাদের অনলাইন ভাষণে এটা আপ করা হয়, কিংবা পত্রিকাগুলো সেটা অ্যানালাইসিস করে। সুতরাং সবাই যে কোনো জায়গা থেকে বসে সবকিছু এখন
দেখতে পারে, বুঝতে পারে, কথা বলতে পারে। জি। স্পেসিফিকলি কোনো কমিশনের রিপোর্টে এই বিষয়টা এখনো উল্লেখ করা হয়নি আরকি। জনাব ব্যারিস্টার তবে নাজির আহমেদ, আপনার কাছে সেম প্রশ্নে চলে একটা যাচ্ছি বিষয় যে বলি, দেশে যারা ভোট এখানে একটা বিষয় বলি, সেটা অন্য বিষয়, যদিও কানেক্টেড। বলুন। সেটা হচ্ছে যে আগে যেটা হয়েছে যে আমাদের ওই যে পার্টিকুলার যে বিদেশি শাখা থাকে, এবং সেটা আমরা বলেছি যে এটা এটা করা যাবে না। এটা করার মধ্য দিয়ে বিদেশে যে পরিমাণ আমরা বিগত যে অভিজ্ঞতা, সেটা সুখকর নয়। তো সেটা যদি বিলুপ্ত হয়, বিলুপ্ত হওয়ারই কথা, কারণ আরপিও তে রাজনৈতিক দলের যে অঙ্গ সংগঠন বা ভাতৃপ্রতিম সংগঠন বিদেশে থাকার কথা না। সেটা তো সেটা যদি আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি সেটা বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে দলের যে বিদেশি শাখা সেগুলোও বিলুপ্ত হবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব ব্যারিস্টার নাজির আহমেদ, দুটো প্রশ্ন। একটি হচ্ছে যে যারা প্রবাসীরা আছেন তারা যদি ভোটাধিকার দিতেই পারেন, তাহলে পরে বাংলাদেশে যারা প্রার্থীরা আছেন তারা তাদের কাছে রিচ আউট কিভাবে করবেন? আপনার কি কোনো আইডিয়া আছে? এবং একই সাথে আপনি কি এটার ব্যাপারে একমত যে বাংলাদেশে প্রচলিত রাজনৈতিক দলগুলোর লন্ডন শাখা, ইউকে শাখা, নিউ ইয়র্ক শাখা এগুলো থাকা যাবে না বলে যে প্রস্তাব করা হচ্ছে, আপনি কি এর সাথে একমত? না, প্রথম হচ্ছে যে দেখেন, রিচিং আউটের যে ব্যাপারটা বলছেন, এখন গ্লোবাল ভিলেজে আগের মানে মানদাতার আমলের চিন্তা করলে কাজ হবে না। আমার মনে হয় যে প্রবাসে থাকলেও তারা দেশের ব্যাপারে খুবই ওয়াকিবহাল, এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া এখন ইজিলি, একসময় ছিল ইয়াদে খুদাল শত কোটি সালাম নিয়ে বলে চিঠি লিখলে 2 সপ্তাহ পরে গিয়ে পৌঁছতো। এই সময় তো এখন নাই। এখন বাংলাদেশে গুমো থাকতে বাংলাদেশের সব খবর এখন লন্ডনে পাওয়া যায়, আমেরিকায় পাওয়া যায়। সুতরাং আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি কিভাবে রিচ আউট করবে, এইটা আমি অন্ততপক্ষে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে রাখি না আর কি। আর আরেকটা যেটা বলছেন যে পলিটিক্যাল পার্টির ব্রাঞ্চ, ব্রিগেডিয়ার শাহদ সাহেব কয়েকদিন আগে লন্ডনে আসছিলেন হাউস অফ লর্ডসে একটা সেমিনারে, আমিও ওনার সাথে কো প্যানেলিস্ট ছিলাম আর কি। তো আমি বলছি যে দেখেন, আপনিও তো ঢুকাইছিলেন আরপিওতে বাংলাদেশে পলিটিক্যাল পার্টির ব্রাঞ্চ থাকতে পারবে না। আওয়ামী লীগ সরকার তো সেটা মানে নাই, কোনো পার্টিও মানে নাই। এজন্য বললাম যে অনেক সময় আইন করে অনেক কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। ওই যে পলিটিক্যাল একটা মোরাল হাই গ্রাউন্ড লাগবে। আপনি বিশ্বাস করেন, লন্ডনে ইন্ডিয়ার সবচেয়ে বড় পার্টি হচ্ছে কংগ্রেস, পাকিস্তানের পিপিপি বা মুসলিম লীগ, তাদের এখানে ব্রাঞ্চ নাই। এখানে চীনা কমিউনিস্ট পার্টির কোনো ব্রাঞ্চ নাই। এখানে কমিউনিস্ট পার্টির ব্রাঞ্চ আছে, তাদের নিজস্ব ব্র্যান্ডিং। কিন্তু আমরা এমন এক জাতি যে, মানে আপনি লন্ডনে যদি আসেন বা ইভেন আমেরিকাতেও সম্ভবত নিউ ইয়র্কে যদি দেখবেন যে একেবারে ছোটখাটো পলিটিক্যাল পার্টিরও ব্রাঞ্চ সেখানে আছে। এবং তারা অনেক সময় মুখোমুখি প্রোগ্রাম করে এবং অনেক সময় মারামারিতে লিপ্ত হয়ে যায় বাংলাদেশের মতোই। একটা দিক, দুইটা হচ্ছে যে দেশে যদি আপনার এটা সুস্থতা না থাকে, ডেমোক্রেটিক নর্মস না থাকে, আপনার যদি হিউম্যান রাইটস গ্রস ভায়োলেট হয়, তখন পলিটিক্যাল পার্টির ব্রাঞ্চ না থাকলেও এবার মুখোমুখি সংঘর্ষ হবে। দেশে আপনি নির্দ্বিধায় গুম করে ফেলতেছেন তার আত্মীয় স্বজনকে, শত শত হাজার হাজার লোককে আপনি ক্রস ফায়ারে দিয়ে দিচ্ছেন। তাদের স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত এরা এখানে আসলে প্রধানমন্ত্রী কি সারা মুখোমুখি হবে না? হবে। জি, জি, জি। জন্য এইটা করার জন্য বহুমুখী উদ্যোগ নিতে হবে। দেশের অবস্থা ভালো করতে হবে, মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। পাশাপাশি দেশগুলাতে কি হচ্ছে সেটা একটু আমরা জানা দরকার। প্লাস আপনি আইন করবেন। শুধুমাত্র আইন করে কোনো কিছু নিয়ন্ত্রণ করা যাবে না, যায় নাই। এবং অ্যা অ 111 এর গভর্নমেন্ট তো ওই যে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠন করেছিলেন। আওয়ামী লীগ সরকার সেটা ক্যারি অন করে নাই। অনেক কিছু ক্যারি অন করে নাই। তারা পরবর্তীতে ওই যে অ্যা তারা আইনে পরিণত করে নাই। তাদের যেটা কাজে লাগবে ওইটা তারা করছে। তো এইজন্য মন দেখেন যে পলিটিক্যাল পার্টিস তো ক্ষমতায় যাবে, যাওয়ার জন্য রাজনীতি করবে। এটা নাথিং রং ইন দিস। কিন্তু তারপরেও তো একটা নৈতিক একটা মানে হাই গ্রাউন্ড থাকবে। কিছু জিনিস তো তাদের পক্ষ থেকে ভলান্টারিলি আসা দরকার, করা দরকার, এবং জাতি আশ্বস্ত হবে। আপনি বললেন যে, না মানে আমরা একবারে সুন্দর কি বলে প্রাতিষ্ঠানিক রূপ চাই, কোয়ালিটি চাই। কিন্তু আপনি নমিনেশন বাণিজ্য বন্ধ করলেন না। কোটি, কোটি টাকা দিয়ে নমিনেশন কেনা হচ্ছে। তাহলে আপনি কি আশা করবেন সেটা উন্নত হওয়ার জন্য? এজন্য শুধুমাত্র ১ বা ২ বা প্রস্তাব বা এটার উপর না, পুরা একবারে কিউমুলেটিভ ইফেক্ট, সবার কোঅর্ডিনেশন লাগবে, সবার সদিচ্ছা লাগবে, এবং সবার ঐক্যমতের এবং একসাথে কাজ করার মধ্য দিয়ে আমরা এই অবস্থা থেকে একটু ভালোর দিকে যাব। নাইলে আমরা যেই তিমিরে আছি সেই তিমিরে। আর নাহলে আপনি এত রক্ত দেওয়ার পরে, এত জীবন দেওয়ার পরে যদি এখনো যদি আমার বোধোদয় না হয়, তাহলে এই ধরনের পরিস্থিতি আমাদের জীবদ্দশায় হয়তো আর আসবেও না। জি। মানে আপনি চিন্তা করতে পারেন, প্রায় ২,০০০ ছাত্র জনতা রক্ত দিয়েছে। এখনো ২০ থেকে এবং ৬০,০০০ এর বেশি আহত হয়েছেন, পঙ্গু আহত হয়েছে। হয়েছেন। এখনো অনেকে মারা যাচ্ছে এবং হসপিটালে কাতরাচ্ছে। তো এত রক্তের বিনিময়ে যদি
বারবার কোনো কিছুতে শুধুমাত্র আন্দোলনে আর রক্ত দিবেন, তাহলে আমরা কখন আমরা শুরু করব দেশটাকে গড়ার জন্য, বিনির্মাণের জন্য? সুতরাং রাজনৈতিক দলগুলাকে বলি যে একবার থামুন, একটু রিফ্লেক্ট করুন, সোল সার্চিং করুন, এবং যারা এই প্রস্তাবগুলো দিয়েছেন তাদের সাথে কাজ করুন, সহযোগিতা করুন। রাজনীতিতে ক্ষমতায় যাওয়া কোনো দোষের কিছু না, কিন্তু ক্ষমতায় যাওয়াকে আপনার দায়িত্ব নেওয়া বা দায়িত্ব দেয়া হিসাবে মনে করেন। তো এখানে যদি গুণগত পরিবর্তন নিয়ে আসতে হয়, বললাম যে পলিটিক্যাল পার্টি যারা, তাদের ভূমিকাটা খুব বেশি। বাকি আমরা বিভিন্নভাবে আলোচনা করব, বিভিন্ন প্রস্তাব দেব, সুপারিশ করব, কিন্তু আলটিমেটলি যখন ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তখন তাদের অনেক কিছু করার আছে। রাজনৈতিক সদিচ্ছাটা আপনি যেটা এমফাসাইজ করছেন, শুধু আইন কানুন সুপারিশ তা না, রাজনৈতিক সদিচ্ছা এবং কালচারটা যেন গড়ে ওঠে, তাই তো? এবং এবং দেখেন, আমরা পৃথিবীর দুনিয়ার অন্যান্য দেশের সাথে একটু কম্পেয়ার করে আমরা ওই তালে তাল মিলিয়ে একটু আগানোর চেষ্টা করি। আমরা যদি মানে বীরের জাতি হিসাবে ওখানেই পড়ে থাকি, দেখেন, চিন্তা করেন, আমরা 1971 সালে শোয়েব সাহেব 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছি। একই বছর 2রা ডিসেম্বর স্বাধীনতা লাভ করেছে ইউনাইটেড আরব আমিরাত। কাতার আশেপাশের সময়ে স্বাধীনতা লাভ করেছে। আমরা বৈদেশিক মুদ্রা 20 থেকে 25 বিলিয়ন ডলার হলে আমরা একটু আনন্দ পাই, কিন্তু 220 বিলিয়ন ডলারের বিশ্বকাপ আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া আমাদের আশেপাশে 3-4 বছরের ভিতরে স্বাধীনতা লাভ করেছে। তারা কোথায় গেছে আর আমরা কোথায়? এগুলো একটু রিফ্লেক্ট করার দরকার আছে পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় যাবেন। তাইলে বারবার সুযোগ কিন্তু আসে না। আর এইভাবে যদি গোয়ার্তামি করেন, ফ্যাসিবাদের চেষ্টা করেন, তাহলে কি হয়েছে তো আমাদের চোখের সামনে দেখা। যিনি দরাকে সোরা জ্ঞান করতেন, যিনি পাবলিকলি বলতেন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, আজকে কোথায় গেল দম্ভ? সেজন্য এগুলা থেকে যদি শিক্ষা না নেওয়া হয়, তাহলে দেখবেন যে জাতির জীবনে বারবার এভাবে বিপর্যয় ঘটতে থাকবে। এবং আপনি বিগত সরকারের কথা বলেছেন, ওনার যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল মোমেন, উনিও প্রবাসীদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতেন। উনি বাংলাদেশের সংবাদ সম্মেলন করে বলতেন যে প্রবাসীরা ওইসব দেশে থাকে এইভাবে, আমাদের দেশে আসলে পরে লাট সাহেব হয়ে যায়। কোথায় তাদেরকে পার্টিসিপেট করাবে, উল্টা আরো তাদেরকে মানে তুচ্ছতাচ্ছিল্য করে। শুধুমাত্র প্রবাসীদের ব্যাপারে না, এমন অযোগ্য অথর্ব লোকদেরকে বিভিন্ন দায়িত্বে, উনি তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে পাবলিকলি বলেছে স্বামী স্ত্রী সম্পর্ক। জি। দেশকে রিপ্রেজেন্ট করবে একটা ব্যক্তি এই কথা বলতে পারে? উনি বলে আমি মোদিকে বলে আসছি হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতা রাখতে হবে। জি। এই ধরনের মানে আজগুবি এটা যদি উনি বলেও থাকেন মোদিকে, তারপরে এটা আবার পাবলিকলি বলাটা, এই ধরনের স্টুপিডিটি করতে উনি কোনো মানে লজ্জা পান না। স্বাধীন সার্বভৌম দেশ, একজন স্বাধীন সার্বভৌম দেশের পররাষ্ট্রমন্ত্রী, হি সাপোজ টু রিপ্রেজেন্ট বাংলাদেশ। আচ্ছা, তারা যে 16-15 বছর ছিল, ইন্ডিয়া থেকে বা ভারত থেকে কি নিয়ে আসতে পারছে? অথচ ভারত চাইবার আগে চাইতে দেরি করেছে, বাংলাদেশ দিতে দেরি করে নাই। এই অবস্থায় ছিল। তো আমরা এখান থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশ হ্যাজ হিউজ পটেনশিয়াল। 18 কোটি মানুষ, আপনি চিন্তা করতে পারেন, আসলে তো জনসংখ্যা আরো একটু বেশি হবে। বৈদেশিক দাতা সংস্থার বিভিন্ন কারণে অনেক সময় কনজারভেটিভ ফিগার দেখানো হয়, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা আরো বেশি হবে। কিন্তু বর্তমান বিশ্বে যতটা দেশে সমস্যা চলতেছে, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, ইরাক, এই সবটি দেশের যত জনসমষ্টি আছে এর চেয়েও বেশি শুধু একা বাংলাদেশের জনসমষ্টি। সপ্তম, মানে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ সপ্তম বৃহত্তর কান্ট্রি। মানুষ, প্রত্যেকটা মানুষের 2টা হাত আছে। যদি ভালো দক্ষ নেতৃত্ব পায়, করাপশন ফ্রি সোসাইটি হয়, বাংলাদেশ কিন্তু পথ করে এগিয়ে যাবে। এত ন্যাচারাল জিনিস স্রষ্টা আমাদেরকে দিয়েছেন। মধ্যপ্রাচ্যে একটা গাছ বৃক্ষ নাই, তারা কৃত্রিম সেখানে ইয়ে বানাচ্ছে। কিন্তু আমাদেরকে এত কিছু স্রষ্টা প্রদত্ত নিয়ামত আমাদের আছে, কিন্তু আমরা কাজে লাগাতে পারতেছি না। এবং দেখেন যে মধ্যপ্রাচ্যের কথা বলেছেন আপনি, যদি কানাডা বা আমেরিকার দিকে তাকান, কানাডাতে তো বেশিরভাগ ভূমি এখানে থাকার হ্যাঁ, মতো উপযোগী না, এত ঠান্ডা। চিন্তা বাংলাদেশের যে নাতিশীতোষ্ণ আবহাওয়া এবং এই পরিমাণ জনসংখ্যা, সেটাও তো চিন্তা একটা উল্লেখযোগ্য দিক। করতে পারেন যে লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, ব্যাংক কুটলাকে ফুটো করে দেওয়া হয়েছে। আপনি কি পরিমাণ দুর্নীতি হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। আমি তো দেশে ছিলাম, বেশ কয়েকটা ব্যাংক 10,000 টাকার উপরে দিতে পারতেছে না। কোথায় গেল এই টাকা? জি। এজন্য সমস্যাটা ওইভাবে দেখতে হবে আরকি। যে এটা জাতীয় সমস্যা, এবং সবাই যদি আমরা এখন কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে বিনির্মাণ না করি, তাহলে এই সুযোগ স্রষ্টা বারবার কিন্তু দেবে না। আর এত রক্তের বিনিময়ে এই চেঞ্জটা আসছে আরকি। তো আমরা চাই একটা সুন্দর, সুস্থ বাংলাদেশ এমন একটা মর্যাদাপূর্ণ আসনে যাক, যার নাম পৃথিবীর বিভিন্ন জায়গায় অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হবে। জি।
ধন্যবাদ জনাব ব্যারিস্টার নাজির আহমেদ এবং জনাব নেসার আমিন দুইজনকে। আমরা অনুষ্ঠানে একদম শেষের পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, আজকে আমরা আমাদের সম্মানিত অতিথিদের সাথে যে বিষয়গুলো আলাপ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে নির্বাচন সংস্কার কমিশন তাদের সুপারিশগুলো জমা দিয়েছেন, সেখানে কি আছে, বিশেষ করে প্রবাসীদের ভোটের ব্যাপারে তাদের সুপারিশগুলো কি, প্রবাসীরা কিভাবে বাংলাদেশ বিনির্মাণে আরো বেশি পার্টিসিপেট করতে পারে বিয়ন্ড দেয়ার ভোটিং রাইটস, এবং একই সাথে যেই বাংলাদেশের পার্লামেন্টারে উচ্চকক্ষ নিম্নকক্ষ সংস্কারের সাথে সাথে প্রবাসীদের জনাব নাজির আহমেদ যেটি বলেছেন, প্রবাসীদের পাওয়ার অফ অ্যাটর্নির সমাধান করার ক্ষেত্রে তার নিজের ভূমিকা সহ এবং দেশের সার্বিক সংস্কারের ব্যাপারে আমরা যে আলোচনাগুলো করেছি, আমরা আশা করছি সরকারের নীতি নির্ধারক মহলগুলো এই পয়েন্টগুলোকে বিবেচনা করবেন এবং একই সাথে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের।